তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ভালো জিনিস একটা মনে করছো। তো এখানে যেটা কথা যে এখানকার ম্যাথ গুলো, মানে এখানে এই যে তাপ পরিমাপের যে স্কেল আছে এগুলো নিয়ে যে ম্যাথ গুলো এসে থাকে, সেই ম্যাথ গুলো আমরা একটা সূত্রের মাধ্যমে করব। মানে বেশি কিছু মনে রাখতে হবে না, আমি যেটুকু দেখাইতেছি একটু মনে রাখবা। যে তাপ পরিমাপের স্কেল, এটার ক্ষেত্রে আমরা এরকম একটা সূত্র মনে রাখবো, জাস্ট যে এস মাইনাস এম এর পাশে হবে বি মাইনাস এম, কোনটাকে আমি দেখাচ্ছি, এটা ইকুয়াল হচ্ছে কনস্ট্যান্ট। আমাদের মূল থিওরেম অলওয়েজ থাকবে এটা। তোমরা যারা হচ্ছে ফোনটা এরকম করে দেখতেছো, ধরো হচ্ছে তোমরা এই যে উম, হৃদয় ভাই রেজ হ্যান্ড, ভাই আমি তোমাকে একটু পরে তোমার প্রশ্ন নিচ্ছি, সমস্যা নেই। যারা ফোনটা এরকম করে দেখছো, তোমরা যদি আমাদের ফোনটা এইভাবে ইয়া করে নাও, মানে রোটেট করে ফেলো, তাহলে দেখবা যে স্ক্রিন বড় হয়ে যাবে। মানে তখন তোমাদের আমার এই স্লাইডটা অনেক বড় দেখাবে। তো তোমরা সেটাও করে নিতে পারো। তো এই সূত্রটা দিয়ে আমরা হচ্ছে, তোমাকে যদি বলা হয় যে মনে করো আমাদের দুটো থার্মোমিটার আছে, থার্মোমিটার গুলো হচ্ছে ধরো রোদ থার্মোমিটার। তো রোদ থার্মোমিটারের ক্ষেত্রে কি হয় বলো তো, আমরা কি বুঝি? আমরা রোদের পার্থক্য দেখি, মানে রোদের আপ ডাউন দেখি। বা আমরা যে নর্মালি যে পারদ থার্মোমিটার দেখি, সেটা কি পারদের দৈর্ঘ্যের পরিবর্তন দেখি। তো এগুলা দিয়ে তোমাকে যদি মনে করো তাপমাত্রার সাথে দৈর্ঘ্যের পরিবর্তন, মানে তোমার যে ধরনের তাপমাত্রার পার্থক্য হচ্ছে সেটার সাথে তোমার দৈর্ঘ্যের কি পার্থক্য হচ্ছে এটা বের করতে বলে, তাও তুমি যেমন এই সূত্র কাজে লাগাইতে পারবা। তেমনি ত্রুটিপূর্ণ থার্মোমিটার বললেও এই সূত্র কাজে লাগাইতে পারবা। এটা কি সূত্র আমি দেখাচ্ছি। এখানে এস হচ্ছে তোমার হচ্ছে যে পয়েন্টটাতে তোমাকে বের করতে বলবে, একটা পয়েন্ট দিবে, যে পয়েন্ট এর, কি লিখলাম আমি, সরি, মানে যে পয়েন্টে তোমাকে ধরো তাপমাত্রা বা ধরো যা বের করতে বলে আর কি, ধরো এখন ধরো তাপমাত্রা না দিয়ে তোমাকে পার্থক্য দিয়ে দিল। পার্থক্য বলতে ধরো পদার্থের মানে ধর্মের যে পরিবর্তনটা হয়। মনে করো বললো যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার হচ্ছে পারদ উচ্চতা হয় 25 সেন্টিমিটার, বা এই টাইপের মানে ডাটাও দিয়ে দিতে পারে, আবার তাপমাত্রাও দিতে পারে। যেটাই দেখ, যে তাপমাত্রা, মানে এটা হচ্ছে একটা আননোন তাপমাত্রা, পয়েন্টে যে পয়েন্টে এটা বলবে, আমরা সে পয়েন্টটা হয় এখানে তাপমাত্রা বসাবো, নয়তো বা আমরা এখানে কি বসাবো, এখানে হচ্ছে ধর্মটা বসাবো। আমরা একটু একটা ম্যাথ দেখবো, এই ম্যাথটা দেখলে তোমরা বুঝে যাবা যে এই সূত্রটা কিভাবে কাজে লাগে। এটা দেওয়ার কারণ হচ্ছে এই যে তাপ পরিমাপের বিভিন্ন স্কেল নিয়ে তোমাদের বইয়ে অনেক সূত্র আছে। অনেক সূত্র না, এটা মূলত এই সূত্রটাকে ভাঙলেই ওগুলো আসে। তো আমি এই বেসিক ফর্মটা দেখাচ্ছি, এটা দিয়ে ইনশাল্লাহ তোমরা বাকিগুলো করতে পারবা। তো এখানে এম হচ্ছে মেল্টিং পয়েন্ট, আমাদের যেটা বলা যায় যে গলনাঙ্ক। আমরা যদি লিখি যে গলনাঙ্ক, তোমাদেরকে হচ্ছে এখন কিছু তুলতে হবে না, তোমরা হচ্ছে স্লাইডটা, যারা হচ্ছে জুম থেকে ক্লাসটা করছো, তারা এই স্লাইডটা আমি তোমাদেরকে আজকে রাতের মধ্যে প্রোভাইড করে দিব, সেখান থেকে তোমরা দেখতে পারবা। তোমরা মূলত একটু প্রিপেয়ার থাকো, আমি একটু পরে তোমাদের পোল দিব। মানে হচ্ছে আমরা আমরা আজকে প্র্যাকটিস করবো বেশি, থিওরি পড়া থেকে প্রশ্ন প্র্যাকটিস করা বেশি। তোমরা কোন জায়গায় ভুলগুলো বেশি করো, আমরা ওগুলোই অ্যানালাইসিস করার ট্রাই করব। তো তোমাদের এখন কিছু লেখার দরকার নেই, শুধু আমি যখন প্রশ্নগুলো করব তখন তোমরা হচ্ছে অ্যান্সার দিও, তাহলেই হবে। গলনাঙ্কের তোমাকে এখানে তাপমাত্রা বসাইতে হবে, বা হচ্ছে এম দ্বারা বোঝাচ্ছে যে গলনাঙ্ক, এটা তাপমাত্রা বসাবা, বা হচ্ছে গলনাঙ্কে ওই পদার্থটার কি ধর্মের পরিবর্তন হচ্ছে এটা বসাবা। বি হচ্ছে বয়লিং পয়েন্ট, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক। তো আমি অনেক আশা করছি যে এটা এগুলো তোমরা জানো, এগুলো আসলে একেবারে বেসিক লেভেলের কথাবার্তা, শুরুতে তো আর কঠিন দেওয়া যায় না, তাই এগুলো দিছি। তো এই তিনটা জিনিস মনে রাখবে, এটা ইকুয়াল হচ্ছে কনস্ট্যান্ট। তো এখন আমি তোমাদেরকে যদি দেখাই যেটা দিয়ে আমরা কিভাবে ম্যাথ করব। এই দেখো, তোমাদের জন্য আমার এখানে একটা ম্যাথ আছে, যে একটা পারদ থার্মোমিটারের পারদের দৈর্ঘ্য হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে 0.05 মিটার হয়, 100 ডিগ্রি সেলসিয়াসে 0.25 মিটার হয়। তাহলে বলছে কত তাপমাত্রার দৈর্ঘ্য, এই দেখো কত তাপমাত্রা, তার মানে হচ্ছে ওই যে আমার যে এস পয়েন্টটা ছিল, ওই এস পয়েন্টের তাপমাত্রা বের করতে বলছে। তোমার মেইন সূত্র কি, এস মাইনাস এম বি মাইনাস এম। আমি কি বলছি, এটা আমরা তাপমাত্রার ক্ষেত্রে ইউজ করব, আবার ইকুয়াল দিয়ে ধর্মের পরিবর্তনের ক্ষেত্রে ইউজ করব। তো দেখো আমি নিচে, আমার পরীক্ষায় তার উপরেরটা লিখবা না, পরীক্ষা ডিরেক্ট নিচের লাইনটা লিখবা, যে হচ্ছে দেখো এস তোমাকে তাপমাত্রাটা বের করতে বলছে কত, এই দেখো 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে বলে দিছে। আর বয়লিং পয়েন্ট কত তোমার এখানে দিয়ে দিছে, দেখো 100 ডিগ্রি সেলসিয়াস। তো 100 - 0, এটা ইকুয়াল আমরা কি লিখবো বলো তো। এটা তো ছিল আমাদের তাপমাত্রার যে সম্পর্ক, সেটা দিছি। আর এখন আমরা কি দিব, এখন আমরা দিব হচ্ছে পদার্থের যে এই যে দেখো পারদ থার্মোমিটারের দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্যের সাথে যে তাপমাত্রার পরিবর্তনের যে সম্পর্কটা, এখন আমরা এতক্ষণ তো আমরা তাপমাত্রাটা দিলাম, এবার আমরা টেম্পারেচারটা দিলাম, টেম্পারেচার। আর এখন আমরা দিব হচ্ছে পদার্থের এই যে যে পার্থক্যটা, সেটা দিব। এখন দেখো কি বলছে, যে এস, এই যে দেখো তোমার হচ্ছে 0 ডিগ্রিতে আমার কত চেঞ্জ হয়, 0.05। তাহলে আমি এই যে এম এর জায়গায় কি বসাবো, 0.05। আর হচ্ছে যে এস কত তাপমাত্রার দৈর্ঘ্য দেখো দেওয়া আছে 0.1। তো এখানে আমাদের যে কত তাপমাত্রা, মানে মানে তুমি যেখানে যেখানে যেটা বসাবা, সেখানে সেখানে সেই পদার্থের বৈশিষ্ট্যটা বসাই দিবা। বয়লিং পয়েন্টে আমার হচ্ছে কত দেওয়া আছে, এই দেখো 0.25।
তাহলে হচ্ছে এখানে দিয়া দিলা 0.25 মাইনাস হচ্ছে আমার আবার হচ্ছে মেল্টিং পয়েন্ট আসছে, মেল্টিং পয়েন্টে 0.05। এটা করে দিবা, এই দুটো ইকুয়াল দিবা, দেখবা তোমার এখানে একটাই আননোন আছে, সেটা হচ্ছে এস। বুঝতে পারছো এই পদ্ধতিটা? কোনো সমস্যা আছে? দেখো আমাদের বইয়ে যে সূত্রগুলো আছে ওখানে তোমাকে দিবে যে ভাই আরেকবার থিটা। রিপিট করেন প্লিজ। ভাইয়া পুরো প্রসেস রিপিট করা আমি প্রথমে বলে দিচ্ছি, পুরো প্রসেস রিপিট করা সম্ভব না, কেননা আমাদের অনেক বড় লেকচার নিতে হবে। তুমি আমাকে স্পেসিফিক প্রশ্ন করবা যে ভাই এস এর জায়গায় কেন আপনি 0.1 বসালেন, এইটা বুঝি নাই। এই প্রশ্নগুলো রিপিট করা মানে অ্যান্সার দেওয়া সোজা, পুরোটা রিপিট করা আসলে একটু কঠিন। আমি তাও বলছি, সমস্যা নাই। দেখো তোমাদের বইয়ে যে সূত্রগুলো থাকে, যেমন দেখো থিটা দিয়ে দিবে এখানে কত, থিটা আইস, আবার দিবে ধরো থিটা তোমার হচ্ছে কি স্ট্রিম, এভাবে দিবে মাইনাস থিটা আইস। তোমরা বইয়ের সূত্রটা দেখছো না, ইকুয়াল কি ধর্মের যে পার্থক্য এক্স দিবে, দিয়ে এক্স আইস, এভাবে লেখা থাকে না বইয়ে? তপন স্যারের বই কে কে পড়ছো? ভাইয়া আমি। হ্যাঁ, তপন স্যারের বই এরকম একটা ফর্মুলা আছে না? হ্যাঁ এরকম হ্যাঁ। ফর্মুলাতেই তো তারপর দেখবা যে থিটাটা এক পাশে রেখে এগুলো আবার সব পাশে নিয়ে যায়, নিয়ে যেয়ে দেখবা হচ্ছে চেঞ্জ করে দেয়, কাহিনী করে আর কি। তো জি হচ্ছে ভাইয়া। হ্যাঁ, তো এই যে এস মাইনাস এম বি মাইনাস এম এটা ইকুয়াল কনস্ট্যান্ট, তোমরা সবসময় এটা মনে রাখবা। তো এখন আমি কি করছি, যে ভাই যে রিপিট করতে বললো, ভাইয়া দেখো আমি তোমাকে বুঝাচ্ছি জিনিসটা। কারণ এস এর জায়গায় আমি একবার তাপমাত্রা গুলো বসাইছি, আমার দেখো মেল্টিং পয়েন্ট কত 0 দেওয়া ছিল, আবার হচ্ছে বয়েলিং পয়েন্ট 100, তো আমি 100 বসাইছি। আর এসটাই তো আমাকে বের করতে বলছে, দেখো কত তাপমাত্রায় দৈর্ঘ্য বলছে, ঠিক আছে? তো এখন মনে করো হুম। এই পাশে আমি তাপমাত্রা গুলো বসাইলাম, আর এই পাশে আমি কি বসাবো, এখানে আমি যে যে জায়গায় যে যে তাপমাত্রা বসাইছি এপাশে আমি ওই তাপমাত্রা গুলোর কি ধর্মের চেঞ্জ হয়েছে এইটা বসাবো। এই দেখো আমার এস যখন এই যে কত তাপমাত্রা, এই দেখো দৈর্ঘ্য কত 0.01, তারপর হচ্ছে হুম। তোমার মেল্টিং পয়েন্টে তোমার হচ্ছে দৈর্ঘ্য কত দেওয়া, এই যে 0.05, আবার পয়েন্ট বয়লিং জিরো ফাইভ। পয়েন্টে 0.25। দেখো মানে এটা মনে রাখার সুবিধাটা হচ্ছে তোমাকে বড় সূত্র মনে রাখতে হবে না, বা আমি জানি যে তোমরা অনেকে সূত্র মুখস্থ করো, কোনো দরকার নাই, তোমরা শুধু এখানে শুধু মনে রাখবা কোনটা কি। এখন একটা জিনিস, যে আমরা এখানে টেম্পারেচার আর এপাশে দিছিলাম হচ্ছে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্যগুলো এপাশে লিখছি। অনেক ম্যাথে দেখবা আমরা যখন ত্রুটিপূর্ণ ম্যাথ করব, তখন আমরা ধরো এর পরের ম্যাথটাই আমি তোমাদেরকে করতে দিব, ত্রুটিপূর্ণ যখন ম্যাথ থাকবে তখন যেটা হবে যে এটা হচ্ছে তোমার ইয়া হবে, মানে দুই পাশে তুমি তখন তাপমাত্রা বসাবা। এক পাশে হচ্ছে তোমার ভালো স্কেল মানে যেটা অরিজিনাল তাপমাত্রা দেয় সেটার পার্টগুলো বসাবা, আর এক পাশে ওই বিন্দুতেই তোমার ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পার্টগুলো বসিয়ে দিবা, তাইলে দেখবা ম্যাথ হয়ে গেছে। আশা করছি বুঝতে তোমরা পারছি। সবাই বুঝতে বুঝতে পারছো। পারছি। জি ভাইয়া বুঝলে বুঝতে একটু পারছি। আমাকে কমেন্টে একটু জানাও যে ক্লিয়ার। ক্লিয়ার না সি জানাও তাইলেই হবে, বি 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 লেখো, সবাই বি টাইপ করো তাইলে বুঝবো বুঝছি। একটু পর কিন্তু ম্যাথ করতে দিব, তখন না পারলে কিন্তু খবর আছে। অর্ণব, আমার আর একটা আইডি দিছি, ওইটা একটু হোস্ট করে দিও। ভাই কো হোস্ট করতে গেলে যে শেয়ারটা আবার বন্ধ করতে হবে। তাইলে প্রয়োজন নেই। না আপনি তো হোস্ট আছে, আপনি করেন, হোস্ট তো আমি আমি নাই। কোহোস্ট আছি, তো কোহোস্ট থেকে কোহোস্ট বানানো যায় না। সমস্যা ও নেই, আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। ও আচ্ছা, না আমার এই যে স্ক্রিনটা শেয়ার আবার বন্ধ করতে হবে, করবো? না দিবে না, তো? তুমি ক্লাস কন্টিনিউ করো। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আচ্ছা অনেকেই অ্যান্সার দিয়ে দিছে। তো এখন তোমরা হচ্ছে এই যে দেখো আমাদের হচ্ছে আজকের প্রথম পোল কোশ্চেন, পোল নাম্বার 1। এই প্রশ্নটা দেখো, প্রশ্নটা 5 মিনিট 5 সেকেন্ড দেখো, আমরা পোলটা লঞ্চ করে দিচ্ছি। এই যে আমার হচ্ছে প্রথম প্রশ্নের পোল আমি লঞ্চ করে দিচ্ছি, দেখবো আমি কে এটা কত তাড়াতাড়ি অ্যান্সার দিতে পারে। এই যে লাঞ্চ কল করে দিচ্ছি, অ্যান্সার দিয়ে দাও। এখন তোমরা প্রশ্নটা আবার পড়তে চাইলে উপরে একটা স্কিপ পোল অপশন আছে, ওটা ক্লিক করে প্রশ্নটা পড়ো, তারপর আবার পোল ইন প্রোগ্রেসে ক্রিয়েট করলে এই যে স্কিপ পোল যেটা আছে ওইটাতে ক্লিক করো, তাইলে দেখবা হচ্ছে আবার প্রশ্নটা চলে আসছে। তারপর আবার পোল ইন প্রোগ্রেসে ক্রিয়েট করলে আবার অপশনে ভোট দিতে পারবা। এইটা করার কিন্তু একটা ট্রিক্স আছে, ঢাকা ভার্সিটিতে এই টাইপের প্রশ্ন প্রচুর আসে। তো তোমাদের প্রায় 20 সেকেন্ডের মতো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দুজন অ্যান্সার দিছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, এগুলো প্রশ্নতে দেরি করা যাবে না, এগুলো তো একেবারে বেসিক লেভেলের পড়াশোনা। ও 3 রকমের অ্যান্সার আসছে, বাহ। 4 জন অ্যান্সার দিছে, 36 জন আছে তোমরা ক্লাসে, 5 জন। আমরা সর্বোচ্চ 1 মিনিট এই পোলটা রাখবো, তারপর আমি এন্ড পোল করে দিব। আমি কিন্তু একটু আগেই আমি তোমাদেরকে বলতেছি তোমাদের বেসিক সূত্রে যাওয়ার কোনো দরকার নাই, আমি যে শর্টকাটটা দিলাম ওটা দিয়েই করো, বা এটার আরো একটা ট্রিক্স আছে। আচ্ছা আমি এন্ড পোল করে দিচ্ছি, এত টাইম দেওয়া যাবে না। ওকে, তো তোমরা কি রেজাল্ট দেখতে চাও? জি ভাইয়া। এই যে দেখো তোমাদের স্ক্রিনে রেজাল্ট দেখা যাবে। সি অ্যান্সার দিছো 57%, বি বি অ্যান্সার দিছো 28%, আর এ অ্যান্সার ডি অ্যান্সার দিছো হচ্ছে 14%। আচ্ছা, তা আমি এটা তোমাদেরকে এখন দেখাচ্ছি যে এটা কিভাবে হয়।
এই দেখো আমি তো এই জিনিসটা একটু আগে বললাম যে আমি যেটা করাইছি আর একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ম্যাথটা দেওয়া। তো হচ্ছে এই টাইপের ম্যাথ ঢাকা ভার্সিটির জন্য খুব প্রিয়। এই দেখো এস মাইনাস এম ডিভাইডেড বাই বি মাইনাস এম, সোজা হিসাব। এখন আগেরটাতে আমার কি ছিল, আমি এক পাশে হচ্ছে মানে সমান চিহ্নের এক পাশে তাপমাত্রা দিছিলাম, এই পাশে তাপমাত্রাগুলো লিখছিলাম, আর এক পাশে ক্যারেক্টারিস্টিক্স বা ওই তাপমাত্রার পরিবর্তনে তোমার যে কি বৈশিষ্ট্যের পরিবর্তন হয়েছে সেইটা লিখছিলাম। এবার আমি দুই পাশেই তাপমাত্রা লিখবো, কেননা আমার এক পাশে ত্রুটিপূর্ণ থার্মোমিটার আর এক পাশে আমার সেলসিয়াস থার্মোমিটার আর কি। তো দেখো এই পাশে আমি যদি ভালো থার্মোমিটারটা দেই, যে এই দেখো প্রকৃত তাপমাত্রা, মানে এটা তো চাইছে মানে সেলসিয়াস স্কেলের প্রকৃত তাপমাত্রা কত, মানে সি মাইনাস হচ্ছে 0, বয়লিং পয়েন্ট সেলসিয়াস স্কেলের কত 100 মাইনাস 0, আর এই পাশে কি দেবো ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা। এই দেখো এস এর জায়গায় আমি সি দিছি, এটা আমি বের করব। আর এই দেখো তোমার ত্রুটিপূর্ণ থার্মোমিটার কত পাক দেয়, 52 ডিগ্রি সেলসিয়াস তাপ দেয়। তাহলে আমরা এখানে দিব 52। দেখো আমার হচ্ছে যখন আমার স্কেলের কত মেল্টিং পয়েন্ট কত 0, তাহলে বরফের তোমার এই দেখো তোমার হচ্ছে গলিত, এই যে গলিত বরফ কত শো করে 5 ডিগ্রি। তার মানে তোমার থার্মোমিটারটা আর কি নষ্ট, মানে ওই ধরো এটা হচ্ছে একটা কি বলবো, মানে তোমার বাসায় ধরো আর ভালো থার্মোমিটার নাই, আর তুমি ধরো গ্রামে থাকো, তোমার এখন নতুন থার্মোমিটার কিনতে যাওয়া সম্ভব না, তাই তোমাকে এই থার্মোমিটার দিয়ে কাজ চালাইতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে তোমার থার্মোমিটারটা মানে আমরা কি জানি বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তোমার থার্মোমিটারটা শো করে 5 ডিগ্রি সেলসিয়াস। আবার হচ্ছে আমরা কি জানি যে যখন বাষ্প হয় তখন আমাদের সেলসিয়াস তাপমাত্রা কত 100 ডিগ্রি, কিন্তু তোমার থার্মোমিটার শো করে 99 ডিগ্রি। প্রশ্নটা করছে তোমার থার্মোমিটার যখন 52 ডিগ্রি শো করবে তখন আমাদের প্রকৃত তাপমাত্রাটা কত। প্রশ্নটা বুঝছো বা কারো কোনো সমস্যা আছে? এন লেখো কমেন্টে যদি সমস্যা না থাকে, আর সমস্যা থাকলে বলো। এই টাইপের ম্যাথ গুলো একটু করতে হবে, কেননা এগুলো হচ্ছে পরীক্ষা আসে আর কি। রাকিবুল ভাইয়া হাত তুলছে, রাকিবুল ভাইয়া যদি কিছু বলতে চাও তুমি মাইক অন করে বলতে পারো, আর যদি এমনি ক্লিক করে থাকো তাইলে না ভাই, ভুল করে চাপ করছিল, সরি। ওকে ভাইয়া, আচ্ছা নো নো নো। তাহলে এখানে দেখো এখানে কত হবে, আমার হচ্ছে গলিত বরফে 5 ডিগ্রি, আবার হচ্ছে বয়লিং পয়েন্ট 99, তো এখানে ধরো 99 মাইনাস 5, এটা ক্যালকুলেশন করে তোমার সি আসবে হচ্ছে, দেখবা যে সি আসে হচ্ছে এই যে সি অ্যান্সার। তো এটা করার আরেকটা শর্টকাট ট্রিক্স আমি শিখাই দিচ্ছি, এটা তোমরা ভার্সিটি অ্যাডমিশনে অ্যাপ্লাই করতে পারো। এটা হচ্ছে তোমাকে 90% সঠিক উত্তর বের করে দিবে, 10%-এর গ্যারেন্টি নাই। যদি স্যারও যদি এই ট্রিক্সটা জেনে স্যারও যদি চেঞ্জ করে দেয় তাইলে হচ্ছে এটা ভুল হবে, আর নাহলে 90% ক্ষেত্রে এটা ঠিক হবে। এই দেখো বিষয়টা হচ্ছে মানে যেখানে যেখানে ক্যালকুলেটর নেই সেখানে সেখানে এই ট্রিক্সটা খাটাবা। যে হচ্ছে দেখো তোমার গলিত বরফে তোমার থার্মোমিটার কত শো করতেছে ভাইয়া 5 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এই দেখো গলিত থার্মোমিটার তোমার শো করতেছে 5 ডিগ্রি। আবার হচ্ছে তোমার যখন বাষ্প তখন শো করতেছে 99 ডিগ্রি। তার মানে তোমার কাছে যে নষ্ট থার্মোমিটারটা ওটা কিন্তু খুব বেশি খারাপ হয়নি। মানে এমন না যে তোমার হচ্ছে তোমার যখন তুমি বরফের গলনাঙ্ক আমরা জানি নর্মালি 0, তোমার থার্মোমিটার শো করতেছে 25 ডিগ্রি সেলসিয়াস, এমন কিন্তু না। থার্মোমিটারটা দেখো কিন্তু তোমার হচ্ছে কি বলবো যে মানে কাছাকাছি পার্ট দিচ্ছে। আমার 0 হইলে ও দেখাইতেছে 5, আমার যখন 100 ও দেখাইতেছে 99। তো যে বিষয়টা হচ্ছে যে মানে এদের ডিফারেন্সটা কিন্তু খুব বেশি না, বা হচ্ছে ধরো মানে এমন না যে তোমার বরফে দেখাইতেছে 25, আবার ধরো তোমার হচ্ছে যখন গলনাঙ্ক তখনও দেখাইতেছে ধরো 80, এরকম কিন্তু ডিফারেন্স না, ডিফারেন্সটা অনেক কম। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে থার্মোমিটারটা যখন 52 ডিগ্রি দেখাবে তার মানে তোমার অরিজিনাল থার্মোমিটারে খুব বেশি পার্থক্য হবে না। এই দেখো এখানে দেখো তোমার একটা আছে 28, একটা আছে 80, তো এই দুটো তো বোঝা যাচ্ছে যে এদের পার্থক্য তো এত বেশি না যে এই দুটো অ্যান্সার হবে। আমরা অ্যান্সার হচ্ছে ম্যাথ করে বের করার থেকে ট্রাই করব যে অ্যান্সার কিভাবে বাদ দেওয়া যায়, এইটা হচ্ছে তোমাকে ভার্সিটি পরীক্ষায় সবচেয়ে বেশি হেল্প করবে। আর আরেকটা আছে 52, তোমার নষ্ট থার্মোমিটারে 52 দেখাইলে তোমার অরিজিনাল থার্মোমিটারে কি 52 দেখাবে? দেখাবে তো না, কিছু তো চেঞ্জ হবে। তোমার একটা অ্যান্সারে বাকি থাকে 50। তো ম্যাথ করার আগে এই ট্রিক্সটা খাটাবা, যদি দেখো যে মানে এটা কোথায় খাটাবা যেখানে তোমার ক্যালকুলেটর লাগবে না। তোমরা এখানে যদি কেউ, আমি জানি না কেউ দিবা কিনা, যদি কেউ ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়ে থাকো তাইলে দেখবা যে মানগুলা খুবই মানে মানগুলো এমন ভাবে দিবে তোমার, মানে এখানে 50 অ্যান্সার না, ওরা দিবে এখানে 51.5, আর একটা অ্যান্সার দিবে হচ্ছে কত 49, আর একটা অ্যান্সার দিবে 53, এইভাবে দিবে। আর যখন তোমার ক্যালকুলেটর নাই তখন তোমার অ্যান্সার গুলো আসবে এরকম। ইজ দ্যাট ক্লিয়ার? কমেন্টে লেখো ইয়েস, ওয়াই লেখো, ওয়াই ওয়াই ওয়াই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা অনেকেই লিখতেছে, ঈশিতা চৌধুরী, শ্রাবন্তী, ইলা, নাজমুল ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা তো সবাই ভালোই বুঝো।
তো হচ্ছে আমাদের থার্মোমিটারের যে পার্টটা ছিল আমাদের একটা টপিক শেষ। থার্মোমিটার থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। থার্মোমিটার থেকে এই দুই ধরনের প্রশ্ন আসে। আর একটা মানে এটা তো দুই স্থির বিন্দু থার্মোমিটার ছিল, আর একটা আছে এক স্থির বিন্দু। ওটা আমরা সবাই জানি যে ওটা হচ্ছে ধরো পার্থক্যের ডিফারেন্স। মনে করো তোমার হচ্ছে আমরা কি জানি ওখানে আমাদের একটা তাপমাত্রা থাকে, ধরো হচ্ছে এই নর্মাল তাপমাত্রা যে বৈশিষ্ট্যের পরিবর্তন ডিভাইডেড বাই ওই ক্রান্তীয় তাপমাত্রা, এটা ডিভাইডেড বাই তাপমাত্রাটা দিলে এটা হয়ে যায়। এটাতে কোনো পার্থক্য নাই, মানে এটা খুবই সোজা। এরপর হচ্ছে আচ্ছা এটার অ্যান্সার দাও তো। এটার অ্যান্সার তো কারো মিস হওয়ার কথা না। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পার্ট নেয়? কমেন্টে জানাও, কেউ বলিও না, কেননা অন্যরাও তাহলে ইয়া হবে। তোমরা কমেন্টে জানো এটা কত হবে, এটা সবারই মুখস্থ থাকার কথা। আচ্ছা অলরেডি আরাফাত ভাই উত্তর দিয়ে দিছে। আচ্ছা নাজমুল ভাই উত্তর দিছে -40। আচ্ছা ঠিক আছে, আর কেউ উত্তর দাও না কেন? এইটা তো ভুল হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, অনেকে উত্তর দিছে, ঠিক আছে। এইটা তোমরা সবাই পাও আমি জানি, এবার এইটার উত্তর দাও। ওইটা জানলেও এইটাতে এসে তোমরা আটকে যাও। এটার ক্ষেত্রে তোমাদেরকে ম্যাথ করতে হয়। এটার অ্যান্সার দেখি 10 সেকেন্ডের মধ্যে কে দিতে পারে। 10 সেকেন্ড। কামরুল, আমি এখনো প্রথম প্রশ্নে নাই, এবার দ্বিতীয় প্রশ্নে চলে আসছে। এই তো আরাফাত ভাই আবার উত্তর দিয়ে দিছে। আর কেউ? আর কেউ? এই তো শ্রাবন্তী আপু 100 বলছে। না আপু তোমার অ্যান্সার ভুল হয়েছে। এই যে আমি 3 ধরনের অ্যান্সার পাইছি। 3 ধরনের অ্যান্সার কেন? উপরেরটার মতো নিচেরটা মুখস্থ থাকে না? ফয়সাল মিয়া ভাইয়া বলছে 225। না ভাইয়া তোমারটা ভুল হয়েছে। আর কেউ কি ট্রাই করবা অন্য ধরনের অ্যান্সার দিবা? আচ্ছা আমি অনেকের কাছে যে কমন অ্যান্সারটা পাচ্ছি সেটা হচ্ছে 574.25। না আলিফ ভাইয়া বলছো মাইনাস। মাইনাস হবে না ভাইয়া, এটা অ্যান্সার মাইনাস আসে না। এটা এত 574.25 এটা হচ্ছে কেলভিন বা হয়তো বা ফারেনহাইট হইতে পারে, মানে দুটাতেই তো একই জিনিস আসবে। তো বিষয়টা হচ্ছে উপরেরটা যেমন মনে রাখো নিচেরটাও তেমন মনে রাখবা, কেননা আমি মনে হয় একটা প্রশ্ন দেখছি এরকম প্রশ্ন আসে। তোমরা যদি ভেবে থাকো আজকে যে 3টা চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার থেকে খুব কঠিন প্রশ্ন আসবে, তোমাদের ধারণা ভুল। আমি দেখাই দিচ্ছি কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। এমনিতেও ডিউতে তোমার ইঞ্জিনিয়ারিং মতো ম্যাথ আসবে না, তোমার আসবে কনসেপচুয়াল প্রশ্ন, তোমাকে কনসেপ্ট বুঝতে হবে। তো ইনশাআল্লাহ এরপরে আমরা যখন তাপগতিক প্রক্রিয়া পড়বো তখনই বোঝা যাবে তোমাদের কনসেপ্টে কি অবস্থা। সমস্যা নেই, এটাতে ক্লিয়ার? এটাতে কারো কোনো সমস্যা আছে? কারো যদি কোনো অ্যান্সার, মানে যারা যারা অ্যান্সার ভুল বলছি না তারা একটু এটা করে দেখিও। উপরেরটা যেভাবে আমরা এক্স ধরে মানে c-5, মানে এই সূত্র কিন্তু আমি বলি নাই। c-0 হচ্ছে c/5 ইকুয়াল, এই সূত্রগুলো তো তোমরা তো অনেক ভালো, এই সূত্রগুলো দেখাইতে আসলে k-273/5। তো এই সূত্রগুলো আসলে এখন দেখানো কি বলবো, কেউ কি কিছু বলতিছো? আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি। কেউ কি আমাকে কিছু বলছো? নাইলে মাইকটা একটু মিউট করে কথা বলো প্লিজ। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই যে সি এফ এগুলা তো ধরো তাপমাত্রা, মনে করো সেলসিয়াসের তাপমাত্রা দেওয়া আছে, ফারেনহাইটের তাপমাত্রা বের করতে বলছে। তাইলে আমরা যদি এই সূত্র হয়, যদি আমাকে বলে যে তোমার হচ্ছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন, ধরো ডেলসি দেওয়া আছে 50°C, তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পরিবর্তন কত হবে? এটার জন্য আমরা কি এই সূত্রে ব্যবহার করব? এটা আমাকে জানাও। del c/5 equal to del f by 9. del c/5 ইকুয়াল del a by, না ঠিক আছে অবশ্য, তখন আমরা del f কিন্তু by 9. হ্যাঁ আমরা কিন্তু তখন এই ভাইয়া সূত্র ইউজ করব না। হ্যাঁ ভাইয়া বলো আপু। 9/5 ডিগ্রি ফারেনহাইট তখন করব, মানে হচ্ছে 1.8 দিয়ে গুণন করব। ঠিক আছে তোমার উত্তর, মানে তখন কিন্তু আর এই সূত্র কাজে লাগে না। মানে del c/5 ইকুয়াল ধরো এটা 100 দেওয়া যায়, আমরা যদি একেবারে অরিজিনালটা লিখি del f by 100 80, আবার ধরো হচ্ছে del k by 100, মানে এটা কিন্তু সূত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যায় তখন। তো এইগুলা একটু মাথায় রাখো, এগুলা খুবই সোজা লেভেলের জিনিসপত্র। এবার হচ্ছে বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া। আমি জানি যে তাপগতীয় প্রক্রিয়া নিয়ে অনেকের একটু ঝামেলা থাকে, কোনটা কি একটু বোঝে না, তো এইটা আমি একটু পরে বুঝাচ্ছি। মানে এটা হচ্ছে কি বলবো যে মানে আমি আমি ধারাবাহিক মানে আমি ইয়াটা মানে কনক্লুশনটা শেষে টানতেছি। আর তার আগে তোমরা একটা ভোট দাও। তোমরা হচ্ছে এই যে পোল 2 এর প্রশ্ন পড়ো, আমি পোল ক্রিয়েট করে দিচ্ছি, 1 মিনিটের মধ্যে ভোট দিবা। কেউ অ্যান্সার বলিও না, কেউ অ্যান্সার মুখে বলবো না, কেউ অ্যান্সার মুখে বলবা না। কাজ সম্পাদন করলে ভাইয়া প্রশ্ন আসতে পারো। এই যে পোল লঞ্চ হয়ে গেছে, সবাই একটু অ্যান্সার দিয়ে দাও কোনটা অ্যান্সার হবে। যারা প্রশ্ন আবার পড়তে চাও তার উপরে অপশন দেখো স্কিপ পোল, ওটা পড়লেই তোমার হচ্ছে আবার আগের প্রশ্নের জায়গায় ফিরে আসবে, তারপর আবার হচ্ছে তোমার ইয়া হয়ে যাবে, মানে পোল ইন প্রোগ্রেসে ক্লিক করলেই আবার পোলে ফিরে যাবা। একটু জুমের সাথে একটু পরিচিত হও, তো এগুলো আর কি ভবিষ্যতে কাজে লাগবে। আচ্ছা কার একটা আওয়াজ হচ্ছে, আমি একটু অফ করে দিই। ভোট দাও তাড়াতাড়ি, 23 সেকেন্ড গেছে, সর্বোচ্চ আর 10 সেকেন্ড। 6 জন ভোট দিছে খালি, বাকিরা কি ঘুমাচ্ছ নাকি? খাতা কলমেও তো টাইপও তো করতে বলতেছি না, খালি প্রশ্ন করে অ্যান্সার দিতে বলতেছি।
4টাই অ্যান্সার আছে, বাহ। হ্যাঁ দাও, বোঝো বোঝো প্রশ্নটা একটু বোঝো। তোমরা 4টা অপশনই দাগাইছো, 17 জন ভোট দিছো, এর মধ্যে হচ্ছে 47% বলছো সি, ডি বলছো 24%, বি বলছো 12% আর এ বলছো 18%। আচ্ছা 19 জন মানে 61% খালি ভোট দিলে কেন? বাকিরা কি করতেছো? সবাই ভোটটা দাও রে ভাই, তোমাদের তো ভালোর জন্য বলতেছি, টাইপও তো করতে বলতেছি না। নাকি বাকিরা হচ্ছে এই তাপগতীয় 4টা প্রক্রিয়া নিয়ে কনফিউশন আছে? কনফিউশন থাকলে সেটা বলো যে ভাই পারি না, এইটা অন্তত বল রে ভাই। 1 মিনিট 20 সেকেন্ড হয়ে গেছে, তাড়াতাড়ি কমেন্টে জানাও যে ভাই পারি না, ওইটা অন্তত বলো, তাইলে তো বুঝবো যে আমাকে পুরো জিনিসটা পড়াইতে হবে। আর যদি তোমরা জিনিসটা বোঝো তাহলে আমি কেন টাইম ওয়েস্ট করবো? ভাইয়া একটু বুঝাইয়া দেন। হ্যাঁ ওই যে ভাইয়া ফার্স্টের যে ছকটা দেখলা না, ওখানে আমি পুরোটা একটা তোমাদেরকে সামারি টেনে দিব, তাহলে হচ্ছে তোমাদের সবগুলো একসাথে বুঝতে ভাইয়া পোলে একটা, আচ্ছা তুষার ভাইয়া বলছে ভাইয়া পোলে একটা অপশন অ্যাড করেন, পারি না। আচ্ছা ভাই ইনশাল্লাহ একটা নেক্সট ফিজিক্স ক্লাসে আমরা করে ফেলবো। ওকে 71% ভোট দিয়ে দিছো, সি বলছিলা 42%, ডি বলছো 29% আর এ বলছো 17% আর বি বলছো 13%, মানে 4টা বলছো তোমরা, বাহ। আচ্ছা তো হচ্ছে এই পোলটা হয়ে গেল অ্যান্সার। এইটার ক্ষেত্রে যেটা হবে, আমি এটার অ্যান্সারটা দিয়ে পরের পোলে যাই। যে দেখো রেজাল্ট ফুল রেজাল্ট রেজাল্টটা তো যে ভাই আমি মুখে বলে দিলাম, শেয়ার করার থেকে আমি মুখেই বলে দিলাম। এই দেখো তুমি তাপ প্রদান করছো, মানে তোমার সিস্টেম তাপ দিছো, সেই তাপ দেওয়ার ফলে তোমার বহিঃস্থকার সম্পন্ন হয়েছে। তো আমরা কি জানি, তোমার তুমি যতটুক তাপ দিছো ততটুকুতেই তোমার বহিঃস্থকার সম্পন্ন হয়েছে। আমরা কি জানি ডেল কিউ ইকুয়াল ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। তুমি যতটুক তাপ সিস্টেমে দিছো তোমার বহিস্থ কাজ ততটুক হয়েছে, মানে অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হয়নি। আর আমরা কি জানি অন্তঃস্থ শক্তি তাপমাত্রার হচ্ছে ফাংশন। তো কি বলা যায় যে তোমার হচ্ছে এখানে কি সমষ্ণ প্রক্রিয়া, মানে এখানে তাপমাত্রার কোনো চেঞ্জ হয়নি। এটা আমি আবার সামারি টান দিছি, সমস্যা নেই। এরপর আরেকটা প্রশ্ন আছে, এই যে এটা বোর্ড দাও তো, এটা কি হবে? এটা হচ্ছে পোল 3। তাড়াতাড়ি প্রশ্নটা পড়ো, আগে আমি পোল লঞ্চ করতেছি। এই যে পোল 3, হ্যাঁ লঞ্চ করে দিছি। এটাও দেখি 4টা অ্যান্সার দাও। এরপরে আমরা বেসিকে ফিরে যে আবার তোমাদের কাছে এগুলো প্রশ্নের অ্যান্সার জিজ্ঞাসা করব। আচ্ছা রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা সবার তো ভালো লাগে কেন? সবাই দেখি প্রথমেই আসি রুদ্ধ, প্রশ্ন পড়ুক আর না পড়ুক রুদ্ধতাপীয় দেখায়। 20 সেকেন্ড হয়েছে, আর 10 সেকেন্ড আমরা দেখবো। 10 জন ভোট দিছো। আচ্ছা বাকিরা কি ঘুমাচ্ছ? পোলে ভোট দিতে সমস্যা কি? না পারলে কমেন্টে জানাও ভাই পারি না, তাইলেও তো হয়। আচ্ছা অনেকেই ভোট দিছে, এবারও তোমরা যথারীতি হচ্ছে 4টা অ্যান্সারই ভোট দিছো। আমি এন্ড করে দিচ্ছি, টাইম নেই বেশি, মানে এগুলো হচ্ছে। আচ্ছা তোমরা রেজাল্ট দেখতে চাচ্ছ না? এই দেখো রেজাল্ট, এই যে তোমরা রেজাল্ট দেখতে পারবো এবার। 10 জন ভোট দিছিল, ডি 52%, তারপর হচ্ছে এ বি সি সবগুলোই আছে। ওকে তো হচ্ছে এটা আমরা স্টপ শেয়ার করে দেই। তো এরপর হচ্ছে কি আছে দেখি। এরপর মূলত হচ্ছে আচ্ছা কিছু নাই। এরপর আচ্ছা এই যে আমাদের চাপের প্রক্রিয়াটা আবার। তো এখানে আমি এখন একটা জিনিস, মানে আমি পুরোটারই একটা সারসংক্ষেপ টেনে দিচ্ছি। ইনশাল্লাহ এরপর তোমাদের এই ধরনের প্রশ্নগুলো ঝামেলা হবে না। এরপর আমরা পোলগুলোতে আবার যাবো ইনশাল্লাহ। ওকে তো এখন যেটা কথা, আমাদের হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া কি, আমাকে এটা কি বলতে পারবা কেউ? কেউ চাইলে মাইকে আনমিউট করে বলতে পারো যে তাপগতীয় প্রক্রিয়া জিনিসটা আসলে কি। আমরা তো তাপ, এই থার্মোডাইনামিক্স একটা কমন জিনিস, এটা এটা কি? আচ্ছা কেউ অ্যান্সার দিচ্ছ না, আমি বলি। তাপগতীয় প্রক্রিয়া বিষয়টা হচ্ছে যে ধরো তোমার সিলিন্ডারে আবদ্ধ গ্যাস আছে, ধরো একটা সিলিন্ডারে গ্যাস আছে। এই গ্যাসটা, এটা হচ্ছে আমাদের সিস্টেম, আমরা কি জানি এটা হচ্ছে আমাদের সিস্টেম। আর এই সিলিন্ডারের বাইরে যে চারপাশে যেটা থাকে ওটা হচ্ছে আমাদের পরিবেশ। তো এই যে একটা সিস্টেম হইলো, তো এখানে আমরা যেটা করি যে তোমার হচ্ছে মানে আমরা হচ্ছে অনেক সময় চাপ কনস্ট্যান্ট রাখি, বা এমন একটা সিস্টেম বানাই যেন আয়তনের কোনো পরিবর্তন না হয়, তারপর তাপ দেই, তারপর এগুলো করে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাই। তো এই যে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি আমরা বিভিন্ন প্রক্রিয়ায়, এই প্রক্রিয়াগুলো, হ্যাঁ এগুলোই হচ্ছে তোমার হচ্ছে কি তাপগতীয় প্রক্রিয়া বলা হয়। তো সমচাপ প্রক্রিয়া আমাদের কি হয় বলো তো? সমচাপ প্রক্রিয়া আমাদের চাপটা কনস্ট্যান্ট থাকে, পি এখানে কনস্ট্যান্ট থাকে। তো এখানে আমাদের যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, আমাদের এই সূত্রটার কোনো পরিবর্তন হয় না, কেননা চাপের সাথে অন্তঃস্থ শক্তি, এখানে ইউ কি অন্তঃস্থ শক্তি আর ডাব্লিউ কি কাজ,
তো এখানে যে চাপের সাথে এই সূত্রের ডিরেক্ট কোনো সম্পর্ক নাই বলা যায়, তো এখানে এই সূত্রটা আমাদের যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র সেটা পুরোটাই এখানে ইউজ হয়। ঠিক আছে, এরপর যদি আমরা আসি সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া আমাদের কি ভি মানে আয়তন এখানে কনস্ট্যান্ট থাকে, নাম দেখেই বুঝতে পারবা। তো সম আয়তন প্রক্রিয়া যেটা হয়, আমরা যদি এই যে সূত্রটা এখানে লিখে একটু মনোযোগ দিয়ে জিনিসটা দেখো, তোমরা একটু পরে ওই প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারবা। তো এখানে দেখো সম আয়তন প্রক্রিয়া আমরা একটা সূত্র জানি কিন্তু এই অধ্যায়, যে হচ্ছে কি ডেল ডাব্লিউ ইকুয়াল কত পি ডেল ভি, তাই না? অর্থাৎ তোমার যে কাজের যে পরিবর্তনটা হয় এটা আয়তন পরিবর্তনের সাথে সম্পর্কিত। কারণ এই প্রক্রিয়ায় যদি তোমার আয়তনের পরিবর্তন না হয় তাহলে তোমাদের কি মনে হয় এখানে কোনো কাজ হবে? তোমরা একটু কমেন্টে জানাও, ইয়েস হলে ওয়াই, নো হলে এন। যদি সমায়তন প্রক্রিয়া আমার আয়তনের কোনো চেঞ্জ না হয় তাহলে আমার এখানে ডিডব্লিউ কি, এখানে কি আমার কাজের কোনো পরিবর্তন হবে? আচ্ছা সবাই বলতেছো এন, দুইজন ভোট দিছো, বাকিটা কই? হ্যাঁ হ্যাঁ, না না, আজকের ক্লাস তোমাদেরকে জ্বালাই মারবো, ভোট না দিলে ক্লাসই আগাবে না। তো এটা আমরা কি জানি, এটা কোনো পরিবর্তন হবে না, তো এটা জিরো। তো এখানে কি হয়, এখানে যেটা দাঁড়ায় যে আমরা যতটুক বাইর থেকে তুমি তাপ দিচ্ছ সেটা পুরাটাই অন্তস্থ শক্তির পরিবর্তন করে। আচ্ছা অন্তস্থ শক্তি কি, এটাও কি বলতে হবে না? এটা পারবা? ইয়েস লেখো, ওয়াই। অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি বুঝছি, সেটা কেন তৈরি হয় এই শুধু উপরে উপরে জানলে হবে? অরিজিনাল কথা জানতে হবে না? আচ্ছা সবাই বলছো ইয়েস, ঠিক আছে, অন্তস্থ শক্তি নিয়ে আমি আর কিছু বলতেছি না। তো সমায়তন প্রক্রিয়া কি হইলো, তুমি বাইরে থেকে যে তাপটা দিচ্ছ সেটা পুরোটাই তার অন্তস্থ শক্তির পরিবর্তন ঘটাবে। ঠিক আছে, ক্লিয়ার? এরপর যদি আমরা আসি সমষ্ণ প্রক্রিয়া, এখানে আমাদের তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকে। তো তাপমাত্রা যখন কনস্ট্যান্ট থাকে আমাদের মেইন সূত্র কি, আমাদের মেইন সূত্র তো হচ্ছে ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। আচ্ছা এই সূত্রটা আমি যে বারবার লিখতেছি এটা তো বুঝছো যে এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাই আমি এটা মানে আমাদের মেইন সূত্র এটা। এখন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রই তো সব জায়গায় কাজে লাগাবো, তাই আমি এটা লিখতেছি। আর এটা থেকে যে আমাদের যে প্রক্রিয়া যে চেঞ্জ গুলো আসে ওটা তোমার ব্যাখ্যা দিতেছি। সমষ্ণ প্রক্রিয়া কি হয় বলতো, আমরা একটু আগেই বলছি যে এই যে অন্তস্থ শক্তি, এটা হচ্ছে তাপমাত্রা, পরিবর্তন হয় না। হ্যাঁ এটা হচ্ছে অন্তস্থ শক্তি আমাদের তাপমাত্রা একটা ফাংশন। তো এখন যেটা অন্তস্থ শক্তির জন্য কোনো পরিবর্তন যদি না হয় তাহলে কি দাঁড়াবে, এটা জিরো। কিউ ইকুয়াল ডিটি। আমাদের পোল ওয়ানে তো এটাই প্রশ্ন ছিল রে, যে ডি কিউ ইকুয়াল হচ্ছে কি ডিটি, না সরি এটা ডি ডাব্লিউ হবে, ডিডব্লিউ জি। তার মানে তুমি বাইরে থেকে যে তাপটা দিবা পুরাটাই তোমার কাজে রূপান্তর হবে। এই দেখো, দেখ রে, এই যে দেখ, এটা একটু আগে যে তোরা যে বি এ বি ডি যারা বলছিলা তারা বুঝছো, এই দেখো 500 জুল আমি তাপ প্রদান করছি, যার কারণে কি হয়েছে 500 জুল বহিস্থ কাজ সম্পন্ন হয়েছে। মানে এখানে আমার কি হয়েছে বলতো, এই যে আমি 500 জুল ডি কিউ যতটুক দিছি বহিস্থ শক্তির বহিস্থ কাজ ততটুক হয়েছে। তো এটা কি সমষ্ণ প্রক্রিয়া। যারা হচ্ছে এ বি ডি দাগাইছো তারা বুঝছো, বুঝলে হচ্ছে আমাকে একটু চ্যাটে ওয়াই লেখো, তাহলে বুঝবো যে বুঝছো। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কেননা ঢাবিতে তোমাদের এমসিকিউতে এই টাইপেরই প্রশ্ন আসবে, তোমাদের ঢাবিতে কোনো কঠিন প্রশ্ন আসবে না রে ভাই। কনসেপচুয়াল প্রশ্ন ঢাকা ভার্সিটি করে থাকে, মানে ডিরেক্ট ম্যাথের থেকে কনসেপচুয়াল। আবার এমন না যে তুমি এইটা তুমি মুখস্থ করেও পারবা না, কেননা তোমার হচ্ছে প্রশ্ন চেঞ্জ করে দিবে, তোমাকে মেইন কনসেপ্ট বুঝতে হবে। তো এখন আশা করছি তোমরা বুঝছো। আর হচ্ছে এই যে, তো এই গেল আমাদের তিনটা প্রক্রিয়া, এবং আমাদের যে সর্বশেষ প্রক্রিয়াটা আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখানে আমাদের যেটা হয় যে আমরা বাইরের সাথে, মানে এটা একটা সিস্টেম, ঠিক আছে, এই যে ধরো এই সিস্টেমটা এখানে বাইরে, মানে এ হচ্ছে কথাবদ্ধ, এ প্রমিস করছে আমি বাইরের পরিবেশের সাথে তাপ, বাইরের পরিবেশ থেকে তাপ নিবও না, বাইরের পরিবেশে তাপ দিবও না, ওই যে আছে না ঘুষ নিব না ঘুষ দিব না, এই সিস্টেম হচ্ছে এরকম। এ বাইরের পরিবেশ থেকে কিছু নেয়ও না কিছু দেয়ও না। তো এখানে দেখো আমাদের মেইন সূত্র তো ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তো যেটা কথা, আমি যদি বাইরে থেকে তাপ না নেই তাহলে আমার কি ডি কিউ ইকুয়াল হবে কি জিরো। তার মানে আমার রেজাল্ট কি দাঁড়াচ্ছে বলতো, আমার যে অন্তস্থ শক্তির পরিবর্তন এটা ইকুয়াল ধরো মাইনাস ডি ডাব্লিউ। আবার আমি যদি লিখি যে ডি ডাব্লিউ ইকুয়াল মাইনাস ডি ইউ, অর্থাৎ কি তুমি হয় তোমার অভ্যন্তরীণ শক্তি দিয়ে তুমি বাহ্যিক কাজ সম্পাদন করবা। মানে ধরো তোমার হচ্ছে এই যে সিলিন্ডারটা হয়ে গেল, এই যে সিলিন্ডারটা ধরো এটা সিলিন্ডার, তো এটা ধরো রুদ্ধতাপীয় প্রক্রিয়া আছে। এ যদি মানে ধরো আয়তন বাড়াইতে চায়, আয়তন বাড়াইতে চায় মানে সে পজিটিভ কাজ করছে। তো আয়তন বাড়াইতে চায়, সে পজিটিভ কাজ করছে, তার মানে কি তার নিজের ভিতরে শক্তি কিন্তু কমে গেছে। এইটা এখানে ইম্পর্টেন্ট বোঝার মতো, যে তোমার হচ্ছে যে এই 1 নম্বর আর এটা যদি 2 নাম্বার হয় তাহলে 1 থেকে 2 যেতে সে কি করবে, সে হচ্ছে তার অন্তস্থ শক্তি নিজের অভ্যন্তরীণ শক্তি কমায় ফেলবে। আবার যদি এমন হয় যে এই 2 নাম্বার থেকে, মানে এবার বড় ছিল, পেনের কারসারটা মাঝে মাঝে হারায়, এই যে 2 নাম্বার বড় ছিল এখান থেকে ছোট হয়ে গেছে, তো এখানে কি করবে, তার অন্তস্থ শক্তি মানে সে
ঋণাত্মক কাজ করছে এবং তার অন্তঃস্থ শক্তি বেড়ে যাবে। আচ্ছা, এই যে এই সূত্রে যে পজিটিভ নেগেটিভ যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কি তোমাদের কারো মানে ম্যাক্সিমামের সমস্যা আছে না ম্যাক্সিমাম বোঝো? এটা একটু জানাও, তাহলে হচ্ছে কখন প্লাস হয় কখন মাইনাস হয় এটা আমি একটা ওভারভিউ দিয়ে দিব। তো এটা একটু কমেন্টে জানাও আমাকে। ভাইয়া ইয়াতে সমস্যা ছিল, সিস্টেমের উপর কাজ করাটা নিয়ে আর কি ঝামেলা, যে সময় DW ইকুয়াল টু নেগেটিভ হয় আর কি। বুঝতে পারছি, আচ্ছা আচ্ছা, প্রবলেম নাই। আচ্ছা আমি তোমাকে ওইটা শুধু একটু বলে দিচ্ছি। এই দেখো আমাদের একটা সাদা কাগজ আছে, আমাদের মেইন সূত্র হচ্ছে ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডিডাব্লিউ, তাই না? তো তোমার হচ্ছে ডি কিউ পজিটিভ কখন বলো তো? আমি আমার সিস্টেমে তাপ দিচ্ছি, মানে আমার এটা সিস্টেম, কিন্তু এই সিস্টেমে আমি তাপ দিচ্ছি, তার মানে সিস্টেমে তাপ ঢুকতেছে, তার মানে কি পরিবেশ থেকে সিস্টেমে তাপ আসতেছে, কথাটা এভাবে বলা যায়। বা এই কথাটা এভাবেও থাকতে পারে, সিস্টেম তাপ নিচ্ছে। কথাগুলো একটু বোঝার ট্রাই করো, এটার কথা ভুল হবে না। মানে তুমি সিস্টেমে তাপ দিচ্ছ, আমি যদি এটা বলি তার মানে এটাও পজিটিভ, কিন্তু আবার সিস্টেম তাপ নিচ্ছে এটাও পজিটিভ, মানে সিস্টেমে তো তাপ নিচ্ছে মানে কি তুমি তাপ দিচ্ছ, তুমি বলতে বোঝাচ্ছি পরিবেশ। আর ডিকিউ নেগেটিভ কখন হবে? যে হচ্ছে তোমার কি সিস্টেমটাই পরিবেশের উপর তাপ দিচ্ছে, মানে এর যে অভ্যন্তরীণ এ বিলাইতেছে, এ হচ্ছে দান করতেছে দাতা, ঠিক আছে? তো পজিটিভ নেগেটিভ এইভাবে কথার হেরফের হয়। ডি ইউ পজিটিভ এটা মানে এটাতে কোনো কেউ ঝামেলায় পড়ে না, এটা তোমার হচ্ছে ইজি, যে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাচ্ছে মানে পজিটিভ, আর অন্তঃস্থ শক্তি হ্রাস পাচ্ছে মানে নেগেটিভ। আর হচ্ছে আমাদের ডি কিউ নিয়ে একটু ঝামেলা, ডিডাব্লিউ নিয়ে ঝামেলা হয়, যে ডি ইউ পজিটিভ মানে কি বলতো? ডি ইউ পজিটিভ মানে হচ্ছে কি কাজ হচ্ছে, এটা কার উপর কাজ? পরিবেশের উপর কাজ হচ্ছে, এটা আমি লিখে দিচ্ছি, এটা একটু ঝামেলা হয় তোমাদের। আচ্ছা পরিবেশের উপর কাজ হচ্ছে মানে কি আয়তন বাড়বে না কমবে? আমাকে কমেন্টে জানাও। তোমরা ভয়ে যে বললে আসলে বাকিদের মানে কনসেন্ট্রেশন মরে যায়, এই কারণে বলতেছি যে ইয়াতে জানাও পরিবেশের উপর কাজ হচ্ছে। আমার হাতের লেখা খুব খারাপ, আমাকে মাফ করে দিও, আমি দুঃখিত। বুঝলেই হচ্ছে, আমাকে একটু জানা। আচ্ছা বাড়বে, তুষার বলছে বাড়বে, টপু বলছে বাড়বে। আচ্ছা বাকিরা কি? পরিবেশের উপর কাজ হচ্ছে মানে কি? এই যে দেখো আমি চিত্রটা দেখাই, ধরো এটা হচ্ছে আমার সিস্টেমটা ছিল, আর এই যে সাদা যে বোর্ডটা এটা হচ্ছে পরিবেশ। পরিবেশের উপর কাজ হচ্ছে মানে কি এর আয়তন কি বাড়তে থাকবে, পরিবেশের উপর তুমি কাজ করতেছো, তার মানে কি আয়তন বাড়বে। তার মানে তোমার ডিডাব্লিউ যদি পজিটিভ বোঝায় তার মানে এটাও দাঁড়ায় যে পরিবেশের উপর কাজ হচ্ছে, তোমার প্রশ্ন এভাবেও দেওয়া থাকবে। বা ভি বাড়বে মানে আয়তন বাড়বে, এটাও হয়। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড? কমেন্টে জানাও ইয়েস, মানে ওয়াই লেখো। আর ডিডাব্লিউ নেগেটিভ এটার মানে কি? মানে সিস্টেমের উপর কাজ হচ্ছে, সিস্টেমের, আমি লিখে দিচ্ছি। এই জিনিসগুলো এখন তোলার দরকার নেই, এটা খালি বোঝো, আমি পিডিএফটাই দিয়ে দিব, কোনো সমস্যা নেই। সিস্টেমের উপর তোমার শুধু একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, কেননা এগুলো থেকে বহু ঝামেলা হয়। আচ্ছা সিস্টেমের উপর কাজ হচ্ছে, বা এই কথাটা এভাবেও বলা যায় পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে। ঠিক আছে, বুঝতে পারছো? কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া, বুঝতে পারছি। ওকে। তো পরিবেশ যদি সিস্টেমের উপর কাজ করে তাহলে এখানে আয়তন কি হবে বলো তো? বাড়বে না কমবে? কমবে। শাবাশ, তো এই তো তোমরা তো পারো। তো এটাই হচ্ছে প্লাস মাইনাসের কাহিনী। এগুলো হচ্ছে অনেকে ভয় পায়, ভয় পাওয়ার দরকার নেই। যে সমচাপীয় প্রক্রিয়া হয়ে গেল আমাদের। তো আমরা এই যে আগের যে পোলটা ছিল আয়তন বৃদ্ধি পাওয়ার কারণে তাপমাত্রা হ্রাস পায়, এটা এখন অ্যান্সার বলো। পোল তো গেছে, পুলে তো ভোট দিছো, সি বলছিল অনেকে, এই পুলের রেজাল্টটা একটু দেখি। পোল 3। আচ্ছা এটা ডি বলছিল 53%, সি বলছিল 11%, বি বলছিল মানে আয়তন সমায়তন প্রক্রিয়া বলছিল 21%। যারা যারা এ বি সি বলছো তারা কি তোমাদের ভুলটা বুঝতে পারছো যে এটা কেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে? কমেন্টে জানাও ইয়েস। অনেকেই বলছিল সম আয়তন প্রক্রিয়া, মানে 21% বলছো সমায়তন। আরে ভাই আয়তন যদি বাড়ে তাহলে সম আয়তন প্রক্রিয়া কিভাবে হয়? এটা তো মানে সম আয়তন প্রক্রিয়া তো দাগানোই উচিত না। যে আয়তন বাড়তেছে মানে হচ্ছে তোমার কি, যে তোমার হচ্ছে মানে আয়তনই আয়তন বাড়তেছে, আর সমায়তন প্রক্রিয়া তো আয়তন পরিবর্তনই হয় না। তো এখানে হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে? আমার হচ্ছে এই যে মানে আয়তন বাড়তেছে মানে কি কাজ হচ্ছে পজিটিভ, তাপমাত্রা হ্রাস পাচ্ছে মানে কি ডেল ডাব্লিউ নেগেটিভ। তো এটা আমার কাজ সূত্র, এটা তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র। তো এইগুলোই ছিল আমাদের তাপগতীয় প্রক্রিয়া গেল, আমাদের হচ্ছে প্রায় কি বলবো তাপমাত্রার পরিবর্তন গেল। এবার আমরা দেখি এরপরে কি আছে। আচ্ছা এইটা প্রশ্নের উত্তর ঝটপট দিয়ে দাও, এটার জন্য 10 সেকেন্ডের বেশি টাইম দেওয়া যাবে না। রুদ্ধতাপীয় প্রক্রিয়া গ্যাস শুক্র ভাই বাপরে।
ভাই সাউন্ড আসতেছে না, সাউন্ড আসতেছে না। হ্যালো, শোনা যায়? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। জি ভাইয়া শোনা মাইক যায়। মাইক দেখি মিউট হয়ে গেছিল, প্রযুক্তির যে ঝামেলা। আচ্ছা ঠিক আছে, হোক, ইনশাল্লাহ আমরা চলে যাই আমাদের আগের জায়গায়। আমাদের জিনিস ছিল হচ্ছে এটা। আচ্ছা, 1 মিনিট, আমাদের তো কোনো একটা স্ক্রিনশট চলতেছে। হ্যাঁ, শোনা যাচ্ছে না এখন? জি আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে স্ক্রিন শেয়ার ইজ বিং পজড কেন দেখাচ্ছে? আচ্ছা 1 মিনিট দাঁড়াও, স্ক্রিন শেয়ারের ঝামেলা হচ্ছে, আমি আবার দিচ্ছি। আচ্ছা আমার পুরো স্ক্রিনটাই শেয়ার দিই। আচ্ছা এখন তো দেখা যাচ্ছে তাই না? বি প্লাস ডি কেটে অ্যান্সার দিছো, বণিক বসাকে দুইটা অ্যান্সার হয়, মেডিকেলের পরীক্ষা দিচ্ছ, অ্যান্সার হবে একটা। আচ্ছা কথা তো ক্লিয়ার, বড় দেখা যাচ্ছে, সমস্যা নাই তাই না? জি ভাইয়া। হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে যারা যারা অ্যান্সার দিছো এখানে এ বি, প্রথম কথা তো ভুল, আমি জানি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আচ্ছা মানে এ বি এখানকার অ্যান্সার হবে না, তার মধ্যে আবার কিছু কিছু অ্যান্সার দিছো এ। আরে ভাই ভুল অ্যান্সার দিছিস, ভুলের তো একটা লিমিট থাকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া খুব দ্রুত সংঘটিত হয়, এইটা তো কোনো সমস্যা নাই। এখন তোমরা তো এই যে প্রশ্ন না পড়ে যারা হাইপার হয়ে অ্যান্সার দিছো তাদেরকে বলি, ভাই প্রশ্নটা বলছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া গ্যাসকে কোথায় রাখতে হবে। এই যে আমরা যে বলি না ধীরে ধীরে সংগঠিত হবে, দ্রুত সংগঠিত হবে, এটা আমরা বুঝাই চাপের পরিবর্তনটা। এইটা মানে এই প্রশ্ন দেখলেই পোলামাইন আন্দাজে দাঁড়াইতে থাকে। তোমাদের মধ্যেই প্রায় 50% ঠিক অ্যান্সার দিছো, 50% ভুল অ্যান্সার দিছো। তো এ আর বি হচ্ছে মানে এগুলো যখন আমরা চাপের পরিবর্তনের সাথে কম্পেয়ার করব তখন এটা হবে। আমরা কি জানি, আমরা একটু আগেই বললাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা গ্যাসকে কোথায় রাখি, মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি বলি, ঘুষ দিবেও না ঘুষ নিবেও না, তাহলে তার চারপাশে আবরণটা এমন হইতে হবে যেন তাপ না আসে, তাই না? এখন সুপরিবাহী পাত্রে রাখলে তো তাপের আদান প্রদান হবে, তার মানে অ্যান্সার হচ্ছে কুপরিবাহী। বুঝতে পারছো কোনো সমস্যা? এ আর বি যারা অ্যান্সার দিয়েছিল তারা ভুলটা বুঝতে পারছো? কমেন্টে জানাও ওয়াই, কমেন্টে ওয়াই লিখতে থাকো। আমি দেখছিলাম এ আর বি অনেকে অ্যান্সার দিছো। অনেকে বলবে ভাই এত লেখালেখির কি আছে, আপনি চুপচাপ পড়াইতে পারছেন, পড়ান না। ওইভাবে পড়াবো নাকি আমি যেভাবে পড়াচ্ছি ঠিক আছে, তোমরা কি বলো? যেভাবে ভাইয়া পড়াচ্ছি আচ্ছা এইভাবে ভাইয়া। পড়ান। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। তো এ আর বি যারা বলছিলা তাদেরকে বলি যে একটু মাথা ঠান্ডা করো, প্রশ্নটা পড়ো, প্রশ্ন খুবই সোজা, তোমাদের অ্যাডমিশনে এই টাইপের প্রশ্ন আসবে, অ্যাডমিশনে কঠিন প্রশ্ন আসে না ভাই। আর তার থেকেও বড় কথা রুদ্ধতাপের প্রক্রিয়া ধীরে ধীরে সংগঠিত হয়, এটা কত পার্সেন্ট দাঁড়াইছিল রে, আমি এটা একটু দেখি, ভুলে গেছে। এটাও দাঁড়াইছে 4 জন। রুদ্ধতাপের প্রক্রিয়া তো দ্রুত সংগঠিত হয়। তো এইটা হচ্ছে অবস্থা, সমস্যা নাই। তো এরপর আমরা যাই আমাদের পরের স্টেজে, ইনশাল্লাহ আমাদের তাপগতীয় প্রক্রিয়া শেষ। কি দেখি এই স্লাইড না না। ওকে, তো এবার হচ্ছে, তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি আর দেখাইতে হবে তোমাদেরকে? ডি কিউ, আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে ব্যাখ্যা দিয়ে দিছি অলরেডি, তারপর আর কি এটা লেখা আছে। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এটা হচ্ছে থার্মোডাইনামিক্স এর প্রথম পড়া, আশা করি এটা তোমরা সবাই পারো। আচ্ছা এইটার একটা অপশন দাও তো, তোমাদের সামনে আরেকটা অপশন আসছে, পোল নাম্বার 5, সমষ্ণ প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া অপেক্ষা কত গুণ খারাপ। কেউ মুখে অ্যান্সার বলবা না, তাহলে সবাইকে মিউট করে দিতে। তোমরা পোলে অ্যান্সার দাও, এই যে পোল চলে আসছে, অ্যান্সার দিয়ে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, এটা তো ভুল হওয়ার কথা না। 4 জন ভোট দিছে, তোমাদের অ্যান্সার গুলো দেখতে খুব মজা লাগে। যারা যারা আগের বার ট্র্যাপে পড়ো নাই তারাও এবার ট্র্যাপে পড়ছো, যাও।
15 জন ভোট দিচ্ছে, তাড়াতাড়ি এটা আমরা 10 সেকেন্ডের মতো রাখবো। সমষ্ণ প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া অপেক্ষা কত গুণ খাড়া, তাড়াতাড়ি অ্যান্সার দাও। এইটা তো পারা উচিত। আচ্ছা, একজন কি যেন একটা চ্যাটে লিখছিল, আমি একটু দেখি, না কেউ কিছু জিজ্ঞেস করে নাই। আচ্ছা, তোমরা এটা একটু অ্যান্সার দিতে থাকো, আমি একটু ফেসবুকে দেখে আসি, আমাদের ফেসবুকেও তো লাইভটা হচ্ছে, তারা কিছু বললো কিনা। একবারের জন্য আজকে ফেসবুকে যাইনি আসলে, মানে যারা হচ্ছে ইয়াতে আছে তাদের সাথে আমরা কমিউনিকেট করতেছি, তো তো ফেসবুক আসলে দেখা যাচ্ছে না। কৃষ্ণকলি আপু ফেসবুকে অ্যান্সার দিচ্ছে এন বি ডি। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে লিয়ানা ফেসবুকে আমাদের সাথে অনেকে যুক্ত আছে। আচ্ছা, এই এই প্রশ্ন আমরা হচ্ছে এবার আমরা আমরা পোলটা এন্ড করে দিচ্ছি, ঠিক আছে? আমি পোলের রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এটা এইটা হচ্ছে তোমরা বলছো যে 67% স্টুডেন্ট বলছো যে এ অ্যান্সার হবে, যে 29% বলছো ডি অ্যান্সার হবে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে যাইতে থাকো, ইনশাল্লাহ তোমাদের মাথা যথেষ্ট ঠান্ডা আছে, তোমরা অ্যাডমিশন টেস্টে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো সমস্যা নাই। এখানে আমি একটু তোমাদেরকে বলে দেই ভাইয়া, ওই যে যে গামা মানে এই যে আমরা যে গামাটাতে দাগাই না, এটার প্রশ্নটা থাকে রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখা অপেক্ষা কত গুণ খারাপ। যদি প্রশ্নটা ওইটা থাকতো তাইলে হচ্ছে আমাদের এই অ্যান্সার হইতো। আমি প্রশ্নটা একটু উল্টাই দিছি। তো সমষ্ণ প্রক্রিয়া রেখা রুদ্ধতাপীয় রেখা অপেক্ষা কত গুণ খারাপ, আমরা কি জানি সমষ্ণ প্রক্রিয়া রেখা হয় এরকম আর রুদ্ধতাপীয় রেখা এরকম, তো এটা আমরা সবাই জানি। রুদ্ধতাপীয়টা বেশি খাড়া হয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে গামা ইনভার্স 1। তো যা যে 67% স্টুডেন্ট বলছো যে এটা এই অ্যান্সার হবে, তারা কমেন্টে জানাও যে হচ্ছে ঠিক আছে কিনা। হ্যাঁ বুঝছি, প্রিমা পেরেছে, তানজিম পেরেছে। আচ্ছা, যারা ভুল করছো তাদের কোনো সমস্যা নাই। তো এগুলো আসলে তোমাদের মতো বয়সে আমিও ভুল করছিলাম, কিন্তু মানে আমি তো এখন তোমরা বলতে পারো ভাই এগুলো পরীক্ষায়, এগুলো কি পরীক্ষায় আসবে? সত্যি কথা ভাই, এই প্রশ্ন পরীক্ষা ছাড় দিবে কিনা আমি জানি না, কিন্তু কথাটা হচ্ছে তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে। মানে তাড়াতাড়ি যেমন কাজ করবা তেমনি মাথা ঠান্ডা রাখাও শিখতে হবে। আমি মূলত এই লেসনটা দেওয়ার জন্য এই টাইপের প্রশ্নগুলো আজকে বেশি ফোকাস করছি, কেননা তাপগতিবিদ্যা মডার্ন ফিজিক্স থেকে তোমাকে আমার পড়ানোর মতো এই চ্যাপ্টার গুলোতে খুব বেশি কিছু নাই। তো আমাদের হচ্ছে প্যারাটা কম, এই কারণেই মূলত আমি এগুলো দেখাচ্ছি। কি আবার মাইন্টেন করিও না যে ভাই হচ্ছে কনফিডেন্স কমাই দিচ্ছে। আমি আসলে চাচ্ছি তোমরা যেন মেইন পরীক্ষায় যে কনফিডেন্সটা ঠিক করো। তোমাদের প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেকেই হচ্ছে যে আচ্ছা, একজন বলছো মাথা হট। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ইনশাআল্লাহ এই স্লাইড এই চেঞ্জ। এমসিকিউটাতে হ্যাঁ ভাই বলো। যে সমস্য প্রক্রিয়ায় P1 V1 ইকুয়াল টু P2 P2 V2। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় P1 V পাওয়ার গামা আর রুদ্ধতাপীয় ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে এই এমসিকিউটা কিভাবে হলো? এটা ভাইয়া হইলো, এটার মূলত হচ্ছে আমরা কি করি বলতো, এই যে এটা আমি আগে লিখি, দাঁড়াও সূত্রটা লিখি। জি আচ্ছা, ভাই, এখানে এই আমরা যে শুরু করছি, আমি বাকি সূত্রগুলো লিখে দিচ্ছি। আচ্ছা, এখানকার বাকি সূত্র পিভি টু দি পাওয়ার গামা। আচ্ছা, আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন প্রশ্ন করছিল ভাই এই সূত্র দিয়ে ম্যাথ আসবে কিনা। সত্য কথা ভাই, এই সূত্র দিয়ে তোমার ম্যাথ আসবে না, তুমি টেনশনে থাকতে পারো। তো মানে নিশ্চিন্তে থাকতে পারো যে এই সূত্র দিয়ে ঢাবিতে প্রশ্ন আসবে না। আচ্ছা, এর পরের দুটো সূত্র কি, টি পি গামা মাইনাস ওয়ান ইকুয়াল কে, আর টি ভি ওয়ান মাইনাস, আচ্ছা আমি ভুল লিখছি, টি ভি গামা মাইনাস ওয়ান, আর টি পি ওয়ান মাইনাস গামা বাই গামা ইকুয়াল কে, ঠিক আছে? আচ্ছা, তো ভাইয়া যে প্রশ্নটা করছো যে এই দেখো আমাদের গ্রাফ গুলো মূলত কি হয়, এখানে আমরা যেটা করি ভি এর সাপেক্ষে পি এর গ্রাফ আঁকি, তাই না? তো আমাদের সমষ্ণ প্রক্রিয়ার ঢালটা এরকম হয়, আমরা কি জানি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পি সমানুপাতিক 1/v না? তো এটা তো নর্মাল সেন্স, আমরা জানি যে এইভাবে ঢালটা হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু সেম জিনিস, কিন্তু এখানে একটা গামা থাকে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢালটা অধিক খাড়া হয়। তো এটা আমরা যেটা করি ভাইয়া, এখানে আমরা এই যে ঢালের সূত্র, মানে আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন করি, মানে এই যে দেখো ডি, মানে আমরা ভি এর সাপেক্ষে এই দেখো ডি ডিভাইডেড বাই ডিভি ইকুয়াল পিভি, এটা আমরা এখানে ডিফারেন্সিয়েট করি। আবার হচ্ছে ডি ডিভাইডেড বাই ডিভি পি ভি টু দি পাওয়ার গামা, ঠিক আছে? এই দুটো বের করে তারপর কম্পেয়ার করা হয়। তো এইটা হচ্ছে আমার মনে হয় যে তুমি যে কোনো স্যারের বইয়ে এর পরের প্রসেসটা দেখে নিও, যেটা কিভাবে ডিফারেন্সিয়েট করা হয়। ডিফারেন্সিয়েটেড ইউভি ফর্মুলায় ফেলাবা, তাহলে নিজেই দেখবা যে তারপর এটা কাট, মানে এটা অনুপাত করে দিবা। এই যে আমি যে এখানে যে এটা বের করছি, এটার মানে তো আমি ঢাল বের করছি, তাই না? আমরা কি জানি যে ঢাল মানে একটা হচ্ছে স্পর্শক টা কি, আমরা এটা আমরা ম্যাথেও শিখছি। তো এটার অনুপাতটাতেই আসলে মূলত মানে এটা গামা আসে না, কিন্তু গামা আসে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সমস্ত রেখা অপেক্ষা কত গুণ খারাপ, এইরকম বললে তখন তোমার অ্যান্সার আসতো গামা।
এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে গামা ইনভার্স 1। আমার মনে হয় যে তোমরা এটা কখনো দেখো নাই যে গামা ইনভার্স 1 দিয়ে প্রশ্ন পরীক্ষা আসতে পারে। তো এটা তোমরা একটু বইয়ে দেখে নিও ভাই, এটা আসলে একটু আমাকে আবার দেখাইতে হবে। তো আমাদের প্রায় 1 ঘন্টার মতো লেকচার হয়ে গেছে, আরো 2টা চ্যাপ্টার দেখাইতে হবে। আমি প্রসেসটা বলে দিলাম, তুমি এটা বাসায় করে দেখতে পারো যে এটা আসলে এই দুটোর অনুপাত করলেই আমাদের একটা গামা পাওয়া যায়। তো সেখান থেকে আমরা বলতে পারি যে সমষ্ণ প্রক্রিয়ার ঢাল আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢালের একটা অনুপাত। তো আশা ওকে করছি বুঝতে পেরেছো। তো এবার হচ্ছে যে গামা, গামা আমরা কিভাবে পাই? আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন দেখছি আসছে, গামা ইকুয়াল কি বলতো? সিপি ডিভাইডেড বাই সিবি। সিপি আর সিবি এই দুটো আমরা জানি, এটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ, একটা স্থির চাপে, একটা হচ্ছে স্থির আয়তনে। তো এখন যেটা কথা যে এখান থেকে আমরা আরো সূত্র জানি যে সিপি মাইনাস সিভি ইকুয়াল আর। তোমরা তো এইচএসসি দেও নাই, এইচএসসি এর জন্য একটা কমন প্রশ্ন থাকে যে সিপি গ্রেটার দ্যান সিবি হয় কেন। আশা করছি তোমরা এটাও পড়ছো যে অনুপাত আর হয়। তো এখান থেকে আমরা মূলত এই সূত্রটা পেয়ে থাকি। আবার যদি তুমি এখানে মনে করো সিপি ইকুয়াল গামা সিভি, না এই যে এখান থেকে আমরা এটা লিখতে পারি, এটা এখানে বসায় দিলে দেখবে আরো সূত্র আসে। তো মেইন কথাটা হচ্ছে এই সূত্রগুলো ডিরেক্ট পরীক্ষা আসে। ঢাকা ইউনিভার্সিটিতে আমি রিসেন্ট 5 বছরের মধ্যে দেখছি একটা প্রশ্ন আসছিল, মানে সূত্রটাই ডিরেক্ট লিখতে দিছিল। তো এই কারণে এখান থেকে ম্যাথ না আসলেও সূত্রটা ইম্পর্টেন্ট। আমাকে আরেকটা জিনিস বলো, গামার মান কত কত, এটা তোমরা কমেন্টে জানাবা। আমি প্রশ্ন করছি যে 1.40 1.33। এই যে ভাই উত্তর দিয়ে দিছে, বাকিদের উত্তর দেওয়ার সুযোগ দেয়নি, আমার কোনো দোষ নাই। 1 পয়েন্ট কত, ক্লাসেরটা কত, ত্রিমাত্রিক? 1.33। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমার এক পরমাণুকের ক্ষেত্রে, এটা দ্বিপরমাণবিক, এটা ত্রিপরমাণবিক বা বহু পরমাণবিক। এখন আমাকে কথা বলো, আমি যদি কার্বন ডাই অক্সাইড আনি তাহলে কি হবে বলো তো? কার্বন ডাই অক্সাইডের গামা কত? কমেন্টে জানাও, কমেন্টে জানাও কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে গামার মান কত। আচ্ছা একজন কি এটা ঈশিতা বলছে 1.33। আচ্ছা বাকিরা? তানজিম বলছে 1.33। ওকে, বণিক বসক বলছে 1.33। আরে ভাই এত থাকতে কার্বন ডাই অক্সাইড দিছি, নিশ্চয়ই ব্যতিক্রম। তাহলে এটা দিতাম কেন ভাই? আমি তো পানিও দিতে পারতাম, পানি দেইনি, কার্বন ডাই অক্সাইড দিছি, নিশ্চয়ই কারণ আছে তো, তাই না? আরে ভাই কেউ তো সঠিক অ্যান্সার দিয়েছে, এই তো আরাফাত ভাই বলছে 1.41। 1.41 না ভাই, আসলে 1.44। 1.44। জি আচ্ছা, আরো একজন দিয়েছে, আমি তার নামটা না বললে না এনসাফি করা হবে এর উপরে। আচ্ছা না, আরাফাত ভাই আসলে বারবার বলছে 1.44। শ্রাবন্তী আপু এখন উত্তর দিচ্ছে 1.44। আচ্ছা এখন তোমরা বলতে পারবা যে ভাই 1.44 তো দ্বিপরমাণবিকের ক্ষেত্রে, কার্বন ডাই অক্সাইডে তো 3টা আছে, তো এখানে কেন এটা হবে? তো ভাই এটা তোমরা কেমিস্ট্রিতে পড়ে থাকবা, কার্বন ডাই অক্সাইডের গঠনটা কিরকম বলো তো? কার্বন ডাই অক্সাইড কিন্তু এইরকম, কার্বন ডাই অক্সাইডের গঠন এরকম না। এটা নিয়ে কারো সন্দেহ আছে? সন্দেহ থাকলে লেখো ইয়াস, না থাকলে লেখো নো। ইয়েস অর নো দেখি, কার্বন ডাই অক্সাইডের গঠন নিয়ে কারো সন্দেহ আছে? কমেন্টে জানাও। নো। আচ্ছা সুমি আপু বলছে নো। তো দেখো একজন বলছে মানে বাকিরাও ইনশাল্লাহ পারবে। তো কার্বন ডাই অক্সাইডের গঠনটা কিন্তু আমাদের দ্বিপরমাণবিকের মতো। তো এই কারণে আমরা এটা গঠন দিয়ে ব্যাখ্যা করি যে এই কারণে কার্বন ডাই অক্সাইড দিয়ে তোমার যদি ডিরেক্ট বলতে পারে, ডিরেক্ট বলে না সাধারণত, এত সোজা প্রশ্ন দেয় না, তারপরেও দিতে পারে, বা হচ্ছে এটা দিয়ে ম্যাথের ক্ষেত্রেও আসতে পারে। আচ্ছা যদি বলি পানির ক্ষেত্রে কত, তাইলে কি পানির কত হবে গামা? এবার বলো 1.44, বলো সবাই বলো। কার্বন মানে আমি এবার বলি যে H2O, এটার ক্ষেত্রে গামার মান কত হবে? যদিও এটা পানি তরল, তরলের ক্ষেত্রে গামা গ্যাসের সূত্র একটু অ্যাপ্লাই করা একটু কঠিন আছে। আচ্ছা এবার ফয়সাল মিয়া বলছে 1.33। ওকে ভাইয়া তোমারটা ঠিক আছে। পানির কিন্তু গঠন আবার কিন্তু এই যে কার্বন ডাই অক্সাইডের মতো না, তো একটু প্যারা আছে, এই গঠনগুলো একটু দেখতে হয়। যে আবার যদি বেরিলিয়াম অক্সাইড বলি, এটা নিয়ে আমি ফিজিক্সের প্রশ্ন দেখিনি, তাও বলে রাখলাম যে মানে যেগুলার গঠন এরকম মানে দ্বিপরমাণবিকের মতো, সেগুলার ক্ষেত্রে তোমার কিন্তু 1.44 হবে। তো এইটা একটু তোমরা মাথায় রাখিও, কোনো সমস্যা নাই। তো এবার আমরা চলে ভাইয়া, আসি। হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া একটা কোশ্চেন, যে ইসাক স্যারের বইয়ে তো কার্বন ডাই অক্সাইডটাকে টি পরমাণু বলছে এবং বলছে 1.33 মানটা বলছে। না আপু, কার্বন ডাই অক্সাইড আসলে 1.44 ধরা হয় আধুনিক মতে, মানে আমি যেগুলা থেকে দেখছি বা অনেক আমাদের রিসেন্ট বইয়ে বইয়ে। হ্যাঁ দেওয়া ওটা আছে, বইয়ে আসলে হ্যাঁ। ভুল আছে আপু, মানে বইয়ে ভুল না থাকলেও তোমাকে 1.33 দেওয়া যাবে না, 1.44 কার্বন ডাই অক্সাইডটা দিতে হবে। আচ্ছা ভাইয়া। আচ্ছা একটা একজন কোশ্চেন, বলছে যে ইসাক স্যারের বই 1.41 আসে, এটা আসলে ভাই অনুপাত বের করি তো আমরা, তো ওই অনুপাতের ক্ষেত্রে মানটা এখন কেউ 0.4 দিছে, 0.1 দিছে, তো এটা প্যারা নাই এখন। আচ্ছা আরেকজন ভাই কি যেন একটা প্রশ্ন করতে চাইছিলা, বলো আমি ভাই। বলতে চাইছিলাম যে মানে সময় সমায়তনের ক্ষেত্রে তো সিবিডিটি ইকুয়াল টু ডিকিউ হ্যাঁ ওকে। সমায়তনে, আর সমচাপের ক্ষেত্রে কি সিবিডিটি ইকুয়াল টু ডিইউই হবে নাকি? না এইটা হবে না, এটা একটু কাহিনী আছে।
তো এইখানে যেটা আচ্ছা, কথা আরেকটা যে তাহলে তাহলে ডিকিউ কি সিপিডিটি হবে কিনা সময় চাপের ক্ষেত্রে আর কি? এই দেখো সিপি ডিকিউ ইকুয়াল ইকুয়াল আমরা টু কি লিখতে পারি, ধরো সিপিডি। ডিকিউ ডিভাইডেড বাই এনডিটি, তাই না? যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে, এখানে ডিকিউ ড্যাশ দেওয়া উচিত, এটা ডিকিউ আসলে না। আর সিবির ক্ষেত্রে আমরা লিখি ডিকিউ ডিভাইডেড বাই এনডিটি। তো আমাদের যেটা সূত্র যে হচ্ছে এই দেখো এন সিভি ডিটি, এটা ইকুয়াল ডিইউ, ঠিক আছে? আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ না, এইটা হচ্ছে ডিইউ এর ফর্মুলা। আর যখন তোমার হবে এন সিপি ডিটি, এটা ইকুয়াল হবে ডিকিউ, বুঝছো? এখন কথা হচ্ছে জি ভাই, আর সমচাপ সমচাপ ক্ষেত্রেও কি? প্রক্রিয়া আসলে ভাই কোনো প্যারা নাই, মানে আচ্ছা সমচাপে পি স্থির চাপে সমচাপ প্রক্রিয়া কি বললা ভাইয়া, বুঝিনি, আরেকবার প্রশ্নটা করো। বলতেছি সমচাপের ক্ষেত্রেও কি ডিইউ ইকুয়াল টু সিভিডিটি হবে কিনা? সিবিডিটি এটা মূলত মানে এটা একটা কমন সূত্র, আমরা ম্যাথের ক্ষেত্রে ইউজ করি। তুমি যেটা বলছো ওটা আসলে কখনো ইউজ করা হয় না বা ইউজ করা উচিতও না, মানে আমরা দুটা ফর্মুলা একসাথে ইউজ করে থাকি না। তো এটা হচ্ছে মানে এখন মানে এই গামার পরে এইটা হচ্ছে একটা প্রসিদ্ধ সূত্র হয়ে গেছে, এখন এগুলো আমরা আলাদাভাবে ইউজ করতে পারি। এখন একটা কথা যে তোমাদের একটা মনে কনফিউশন আসতে পারে যে ভাই এই দুটা তো এলোমেলো খেয়ে যায়, মানে কখন সিপি, আচ্ছা কে একটা নয়েজ করতেছে, আমি একটু মিউট করে দিই, 1 মিনিট দাও। আচ্ছা নিজেই মিউট হয়ে গেছে, ওকে। তো হচ্ছে এখন যেটা কথা যে যে এনসিপিডিটি ইকুয়াল ডিকিউ আর হচ্ছে এনসিভিডিটি ইকুয়াল ডিইউ, তো এইটাতে এখন মনে করো তোমাদের এখন কিন্তু ওলট পালট হইতে পারে, মানে ওলট পালট হইতে পারে, এটা কোন সেন্সে বললাম, আমার হইতো আমি যখন কলেজে পড়তাম। তো মনে করো আমি লিখতাম যে ডিইউ ইকুয়াল এনসিপিডিটি। এই দুটো সূত্রের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে পারো, যদি মনে রাখতে চাও, এই দেখো এখানে কিউ আছে, এখানে পি আছে, আর এখানে হচ্ছে ইউ আছে, এখানে ভি আছে। তো ইউ ভি পি কিউ একসাথে, এইভাবে মনে রাখতে পারো আর কি। আর ভাইয়া তুমি যেটা বললা যে সমচাপের ক্ষেত্রে ওটা হবে কিনা, এটা আসলে কোনো ইউজ নাই, মানে এটা হওয়া উচিত না, কিন্তু এটা এখন একটা প্রসিদ্ধ সূত্র। তো তুমি চাইলে মানে এটা আমরা মানে ইঞ্জিনিয়ারিং লেভেলে ওই টাইপের কোনো ম্যাথ নাই, মানে ওটা তোমার কনসেপ্ট দুটো আলাদা। তো তো দুটা কনসেপ্ট আলাদা হইলে ওই দুটো একত্রে কি হবে, এটা এখন আসলে পরীক্ষা চালায় দেখতে হবে। তো এবার আমরা যে কার্নো ইঞ্জিনে আসি, কার্নো ইঞ্জিন আর হচ্ছে এন্ট্রপি, এই দুটো জিনিস ঢাকা ভার্সিটির খুব প্রিয়। রিসেন্ট 5 বছরে যা প্রশ্ন আসছে সব এখান থেকে আসছে। বলা যায় ভাই আগের গুলা কেন পড়াইলেন, আগের গুলা থেকে প্রশ্ন আসতে পারে। তো কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যদি ডিরেক্ট সূত্র লিখি যে ইটা ইকুয়াল কত 1 মাইনাস টি2 বাই টি1, ঠিক আছে? আর এই যে ইটা মানে কর্মদক্ষতা, এটা ইকুয়াল কি লেখা যায় বলতো, যে আমি কি পরিমাণ তাপ দিছি, যেমন তাপ গ্রাহক তাপ উৎস থেকে কি পরিমাণ তাপ নিছে, এটার কতটুকু অংশ কাজে আমার আউটপুট দিছে, এটার অনুপাতই হচ্ছে আমার কি কর্মদক্ষতা। এই যে এই সূত্র দিয়ে কিন্তু ঢাকা ভার্সিটি আগের বছর একটা প্রশ্ন আসছিল, বা এইটা সূত্র থেকে আমরা আবার এটাও জানি যে Q1 বাই Q2 ইকুয়াল T1 বাই T2, এটা আমরা ফর্মুলা জানি। তো এই ফর্মুলা থেকে মূলত বলা যায় যে এইটা আসছিল। আচ্ছা এখন একটা কথা যে বলো তো এই আচ্ছা আমাকে একটা প্রশ্ন উত্তর দাও, কার্নোট ইঞ্জিনের কর্মদক্ষতা কত, এটা কত, এটা কমেন্টে জানো। কেউ বলিও না যে ভাই ম্যাথ করিয়ে 25 বের করতে থেকে হবে, 50%। এই ভাই প্রশ্নে বলিও না, অ্যান্সার দাও, বাকিরা তো দিতে হবে। কমেন্টে জানাও কার্নোট ইঞ্জিনের কর্মদক্ষতা কত। এই তো সাবাস, ফয়সাল মিয়া বলছে 100, ঈশিতাবু বলছে 100। ভাই 25 থেকে 50 যেটা বললা ওটা আমি জানি বইয়ে আছে, ওটা নর্মাল, মানে তুমি পৃথিবীর যে কোনো ইঞ্জিন দেখো সেই ইঞ্জিন গুলো তোমার 25 থেকে 50%, কিন্তু কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে দক্ষতা 100%। মানে সাব্বির কার্নো যেটা বের করছে না, সে ধরেই নিছে যে এখানে হচ্ছে তোমার হচ্ছে কোনো তাপের অপচয় হচ্ছে না, ঠিক আছে? তো যারা 100 বলছো কিন্তু তাদেরকে ভাই একটা ধন্যবাদ। ধারণা মাত্র। হ্যাঁ ওই তো কার্নোট ইঞ্জিন তো পুরোটাই ধারণা ভাই, তো এইটা থেকে বাস্তব এটা প্রমাণ করা যাবে না। তো কার্নোট ইঞ্জিন বললে 100ই দিতে হবে, কিছু করার নাই। আরে যে এখন তোমরা বলতে পারো ভাই তাহলে আমরা ম্যাথ করে যে বের করি ওটা কি, তাই না? কথা হচ্ছে ম্যাথ করে বের করো, এটা আসলে তোমরা বের করার জন্য করো, অরিজিনাল ইউজ এটা না। অরিজিনাল তোমরা আসলে বের করো মানে কি বলি আমি, যে ওটা ইঞ্জিনের ক্ষেত্রে ব্যবহার করো, কিন্তু কার্নোট ইঞ্জিন যদি এমনি বলে এটা 100%, কোনো মিস নাই। জি ভাই। তো এই যে সূত্রটা দেখালাম, এটা ইকুয়াল 1 মাইনাস টি2 বাই টি1, এটা দিয়ে এটা ঢাবির খুব প্রিয় জায়গা। আমি জানি না কেন খালি এখান থেকে প্রশ্ন করে, মানে এখান থেকে কঠিন প্রশ্ন হয় না। আর এই যে এই পাশে যে সূত্রটা দেখতেছো Q1 বাই Q2, এগুলো কমন সূত্র, এগুলো থেকে ঢাকা ভার্সিটিতে লাস্ট ইয়ার মানে লাস্ট 5 বছরে যদি 5টা প্রশ্ন আসে 4টাই এই টপিক থেকে আসছে। আর এটা নিয়ে আমি আর বেশি কিছু বললাম না। এখান থেকে একটা তোমরা চিত্র দেখতে পারো যে আমাদের যখন এই যে এটা হচ্ছে তাপ উৎস আর তাপ গ্রাহক, এদের মাঝে তাপ মানে এখানে 4টা প্রক্রিয়া সম্পন্ন হয়, সেগুলোর কারণে এই যে পিস্টন যেটা এটা ওঠানামা করে, এখান থেকে আমাদের একটা বাহ্যিক কাজ সম্পাদন হয়। তো এটুকুই আপাতত কার্নোট ইঞ্জিন নিয়ে। আর এনট্রপি নিয়ে মারাত্মক লেভেলের প্রশ্ন আসে। কার্নোতে একটা প্রবলেম ভাই, বলো।
সেখানে প্রতি স্তরে সংকোচন বা প্রসারণের অনুপাত 1:2, এটা মানে কোনটা কোনটা নিব আর কি, বি কোনটা কোনটা নিব, এটা এইটা একটু এইটা এইটা একটা ট্রিক্স আছে। এইটা হচ্ছে দেখো, মনে করো তোমার হচ্ছে এই যে ধরো এখানে এখানে আমাদের ইয়া কি, এই যে দাঁড়াও, এখানে তো আমাদের ইয়া কি থাকে, P1 V1, তাই না? এখানে কি এখানে কি হবে, এখানে তো তাপমাত্রা ধরো T1 এর চেঞ্জ আসলে এখানে এসে কি হবে, P2 V2, এখানে আসবে P3 V3, যদিও তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না। আবার এখানে P4 V4। তো এখানে ম্যাথের ক্ষেত্রে না তোমাকে দেখতে হবে তোমার কি ডাটা চাইছে। মনে করো T1 আর এখানে T2, এটাই তো, এটা তো সমষ্টি, তো সমষ্টির ক্ষেত্রে তো আর ইয়া হবে না। তো এখানে যেটা কথা যে মনে করো মানে তোমার যদি এই যে প্রতি স্তর বলতে কিন্তু 1 এর সাথে 2 ও বোঝায়, আবার 1 এর সাথে 4 ও বোঝায়। তো তোমাকে দেখতে হবে তোমার কি ডাটা চাইছে। তো যেইভাবে ডাটা চাইছে ওটা তোমার যেভাবে বের করা যায় তোমাকে সেইটা বসাইতে হবে। মানে এখানে কিন্তু V1/V4 এটার অনুপাতে তুমি বলতে পারবো 1:2। চিকেন আমার আচ্ছা বড় কেউ, একটা পাখি দেখতে আচ্ছা আমি একটু মিউট করে দিচ্ছি। ওই যে বড়টা ওকে। তো কথাটা হচ্ছে এটা আসলে কিন্তু 4টা স্তরের অনুপাত। তো কখন কোনটা নেব ওটা এই মুহূর্তে বলা সম্ভব না, এটা তোমার প্রশ্নের উপর ডিপেন্ড করবে, প্রশ্নে কি চাইছে। যদি দেখো P1 চাইছে, বাকি তিনটা ডাটা P4 তোমাকে দিয়ে দিছে, তাহলে কত, V1/V4 = 1:2। আবার যদি দেখো P1 দেওয়া আছে, P2 চাইছে, তাহলে V1/V2 = 1:2। মানে যেভাবে ডাটা দিবে তোমার এখানে খালি মানে এখানে আউট অফ দ্য বক্স যেটা চিন্তা করতে হয়, প্রথম তিনটা পোলাপাইন পারে যে এটা হয় V1/V2 ও দিতে পারে, V2/V3 একটু মাথায় আসে। এই যে V1/V4 ও যে অনুপাতটা ওই সেম অনুপাতে থাকে, এইটা একটু ভুলে যায়, মানে এটা একটু কম পড়ে, তো তো এইটা একটু মনে থাকে না। তখন আসলে এটাও হয়, তুমি মনে হয় ওই ম্যাথটাই দেখছো, এটা নিয়ে একটা ম্যাথ আছে আমিও দেখছিলাম, তুমি ওইটার কথাতেই মনে হয় বলছো। তো হচ্ছে এখন আমরা আসি এনট্রপিতে। এনট্রপির ক্ষেত্রে যেটা, এনট্রপি নিয়ে খুব প্রশ্ন আসে, কিন্তু এনট্রপি কঠিন প্রশ্ন আসে না, তাও এনট্রপি একটু দেখাই দিই। এনট্রপির সূত্র কি, dQ/dt। এটা কোন ক্ষেত্রে এটা বলতে হবে, এটা কিন্তু সব ক্ষেত্রে না। এটা হচ্ছে mLF লিখতে পারি বাই টি, মানে যখন তোমার তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না। তাপমাত্রা চেঞ্জ হবে না মানে কি বলতো, ওটা কোন তাপ? আচ্ছা আমি কি খুব ফাস্ট কথা বলতেছি না? ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা ধন্যবাদ। তো এখন বলো তাপমাত্রা চেঞ্জ হবে না মানে ওটা কোন তাপ, সমুষ্ণ। তাই না? আরে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না মানে বরফ গলতেছে, ওইটা জিজ্ঞাসা করছি। ধরো এখানে বরফ, বয়েলিং বা মেল্টিং। সরি এখানে হচ্ছে 0°C তাপমাত্রার বরফ আছে। আমরা তাপগতীয় প্রক্রিয়া থেকে চলে আসছি ভাই, এখানে ওখানে নাই। এখানে ধরো 0°C তাপমাত্রার পানি, এখানে তো তাপমাত্রার কোনো চেঞ্জ হয়নি। জ্যোতি রেজ হ্যান্ড, আপু তুমি কি কিছু বলতে চাও? বলতে চাইলে বলতে পারো, আর নইলে মনে হয় এমনি চাপা পড়তে পারে। তো এখন বলো যে 0°C তাপমাত্রার বরফ থেকে 0°C তাপমাত্রার পানি, এখানে কি তাপমাত্রার কোনো চেঞ্জ হয়েছে? অবস্থার পরিবর্তন হয়েছে। অবস্থার পরিবর্তন হয়েছে, ওটা কখন হয় মানে ওইটা কোন তাপ? আর এটা একটা সুন্দর নাম আছে, সুপ্ত তাপ, সুপ্ত এটা তাপ। হচ্ছে সুপ্ত তাপ। এইটার কথাই তো বলতেছি, সুপ্ত তাপ। তো আমাদের এই যে এই সূত্রটা, এটা কাজে লাগবে সুপ্ত তাপের ক্ষেত্রে। এটা কিন্তু আবার মনে করো তোমার বরফ আছে, ধরো 0°C তাপমাত্রার পানি, এখান থেকে তুমি কি করছো, তুমি 20°C তাপমাত্রার পানিতে নিয়ে গেছো, মানে তাপ বৃদ্ধি করছো। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কিন্তু আর উপরের সূত্র কাজে লাগবে না। ধরুন ডিএস তোমাকে যদি এনট্রপির পরিবর্তন বের করতে বলে, এমএস, এটা আবার অনেকে T1, এই যে এইটা উপরে দেয়, এটা ভুলেও দিও না, যেটা হচ্ছে পরেরটা থাকবে, মানে অবস্থার পরিবর্তন যেখান থেকে যেটা হয়েছে ওইটা তোমাকে লিখতে হবে। এই সূত্র নিয়ে কঠিন ম্যাথ আসলে আসে না, এই সূত্র নিয়ে ডিরেক্ট ম্যাথই আসে। আচ্ছা এলএফ এর মান কত? এলএফ এর মান কিন্তু পরীক্ষায় তোমার দেওয়া থাকবে না, ভাবিও না যে 6 into 10⁵ জি আমি বুঝিনি। আরেকবার 3,36,000। এই তো 3,36,000, 2.25 কোথা থেকে আসবে? হ্যাঁ 2.25 কেন? 2.25 হচ্ছে এটা এলভি। এলভি বলছে, এই 2.25 বলতে 10 টু মনে রাখা কঠিন, 22,68,000 মনে রাখবা খুব ইজি। এখন বলতে পারো ভাই এমসিকিউ আসলে এটা মনে রাখে লাভ কি? কথা হচ্ছে প্রাথমিক স্টেপ, মানে আমি যেটা দেখাচ্ছি, আমি কিন্তু এখন পর্যন্ত একটা শর্টকাটও দেখাইনি। ওকে, শর্টকাট না দেখানোর জন্য তোমরা আমাকে গালিও দিতে পারো যে ভাই শর্টকাট দেখান না, শর্টকাট অনেক ভাই দেখায়। কথা হচ্ছে ভাই শর্টকাট দেখাইলে তোমার সামনে এখন আমি ভালো হবো, কিন্তু আমি আসলে তোমার ক্ষতি করতেছি। সেই কারণে যদি কেউ ভেবে থাকো যে ভাই আমি শর্টকাট পড়তে আসছি, তাহলে ভাই আমি দুঃখিত। আমি তোমাকে বেসিক জিনিসটাই কত তাড়াতাড়ি তোমার মাথায় ঢোকানো যায় এবং কত তাড়াতাড়ি সলভ করানো যায় আমি সেইটা শিখাচ্ছি। তো এনট্রপি পরিবর্তন নিয়ে কোনো প্রশ্ন নাই। তো এখন যেটা কথা, আমি এখানে প্রায় 5-6টার মতো টপিক পড়াইছি। এখন কথা হচ্ছে আমরা প্রায় 1 ঘন্টার বেশি ক্লাস করছি, 1 ঘন্টা 10 মিনিট। কারণ আমরা একটা ব্রেকে যাই, এখন বাজে আমার বাজে 8:45 বাজে, আমরা 8:47 আবার ক্লাসটা শুরু করব। ভাই এনট্রপির মাত্রাটা একটু বের করে দেখান।
আচ্ছা দেখাই দিছি, সমস্যা নেই। তো এখন আমাদের 5 মিনিটের একটা ব্রেক চলবে, তোমরা একটু পানি খেয়ে আসতে চাইলে আসতে পারো। আমাদের পরে আরো পোল প্রশ্ন আছে, বা আমাদের এখনো 2টা চ্যাপ্টার আছে, এই 2টা বেশিক্ষণ লাগবে না। তাও হচ্ছে তোমার হচ্ছে তোমরা একটু চাইলে এখন একটু রেস্ট করতে পারো 5 মিনিট। বা আমাকে যদি কিছু জিজ্ঞাসা করার থাকে ডিরেক্ট জিজ্ঞাসা করতে পারো। ভাইয়া এলএফ আর এলভি এর মানটা একটু বলেন, সূত্রতাপ, গলনের সূত্রতাপ আর বাষ্পীকরণের সূত্রতাপটা একটু ক্লিয়ার ভাবে একটু বলেন। ওকে, আই এম ব্যাক। তো হচ্ছে কি কি যেন তোমরা জিজ্ঞেস করছিলে, আচ্ছা আমি দেখাচ্ছি, সমস্যা নাই। স্লাইড মাঝে মাঝে কথা শুনে না, তখন বিরক্ত লাগে। আচ্ছা, এনট্রপির এই সূত্রটা তোমরা দেখতে চাইছো, তো এটা আমি বলে দেই। এই যে দেখো আপু, যে এটা জিজ্ঞেস করলা যে আমরা কি জানি, আমরা কিউ ইকুয়াল কিন্তু জানি এম এস ডেল থিটা, এই জিনিসটা আমরা জানি। তো এইটা হচ্ছে আমাদের যখন মানে তাপমাত্রার পরিবর্তন হয় সেই ক্ষেত্রে আমাদের ডেল থিটা চেঞ্জ হবে। আর এন মানে যে সুপ্ত তাপের বিষয়টা আসবে, ধরো তোমার এই যে দেখো, তোমার এখানে হচ্ছে বরফ ছিল, বরফ থেকে তোমার বরফের তুমি তাপ দিছো, তাপ দিলে তো আগে সেটা পানি হবে, গলবে। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে কিসের সুপ্ত তাপ বলো তো, এটা হচ্ছে গলনের সুপ্ত তাপ। এই ক্ষেত্রে কি পরিমাণ তাপ লাগছে এটা যদি আমরা বের করতে চাই, কিউ ইকুয়াল এম এল এফ, ঠিক আছে। আর যদি কেউ বলে যে ধর এটা তোমার এখানে পানি আছে, এই পানিটা তুমি আরো তাপ বাড়াইতে বাড়াইতে 100 ডিগ্রিতে নিয়ে গেছো, এখান থেকে তুমি কি করছো, তুমি হচ্ছে ধরো বাষ্প বানাইছো। যখন বাষ্প বানাবা তখন যেটা হবে যে এই দেখো তোমার আগে তো তার অবস্থা চেঞ্জ হবে, তারপর যেটা হবে তারপর না তার তাপমাত্রা বাড়বে। তো এই ক্ষেত্রে তোমার কিউ ইকুয়াল হচ্ছে এম এল ভি। এটা হচ্ছে, এটা তো গলনের সুপ্ত তাপ, এটা হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ। এটা তুমি ইউজ করবা যখন তোমার বরফ থেকে পানি হবে, বা বলবে যে তোমার স্ফুটনাঙ্কে আছে তখন এটা হবে। আর যখন, আরে সরি, স্ফুটনাঙ্কে না, গলনাঙ্কে আছে তখন তোমার এই যে 1 নম্বর কেসটা হবে, এই যেটা 1। আর যখন তোমার বলবে যে স্ফুটনাঙ্কে আছে তখন 2 নাম্বার কেসটা হবে। বুঝছো? ক্লিয়ার? এগুলো মানগুলো আসলে মুখস্থ, তো এটা আসলে এই কারণে লিখে দিচ্ছি একেবারে ডিরেক্ট। আর আরেকজন একটা প্রশ্ন করছিল, আমি প্রশ্নটা একবার দেখি কি বলছিল জানো। ভাইয়া আপনার কলেজ ফয়সাল মিয়া, কোন কলেজ ভাইয়া? সিপিএসসিআর? হ্যাঁ আপু বলো। আমি আপু পড়া, আচ্ছা আমার পরিচয়টা মনে হয় দেওয়া হয়নি, আমার পরিচয়টা আমি একটু পরে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, একজন নাবিলা ও নসীন বলছে ভাইয়া জেনারেলি টি1 আর টি2 এর মান কোনটা কিভাবে ধরতে হবে? টি1 তুমি আপু মানে এটা তুমি মনে হয় কার্নো ইঞ্জিনে বলছো, টি1 ধরবা তুমি তোমার তাপ উৎস, টি2 ধরবা হচ্ছে তাপ গ্রাহক, এটা নরমালি ধরে। আর ইটার ক্ষেত্রে মূলত তুমি বুঝবা যে তোমার তাপ গ্রাহক একটা উপরে বসবে, যেটা ছোট থাকবে যদি মনে রাখতে পারো, আর যেটা বড় থাকবে ওটা নিচে বসবে, সমস্যা নেই। আচ্ছা, একজন একটা বলছিল ভাই এনট্রপির মাত্রাটা একটু বের করে দেখান। এই এনট্রপি তো কি হবে, ডিএস ইকুয়াল ডিকিউ বাই টি। ডিকিউ মানে তো তাপ, তাপ মানে কত, জুল, শক্তি, জুল পার কেলভিন, এটা দিয়ে মাত্রা বের করবা। জুলের ক্ষেত্রে কি হবে, এটা শক্তি না, শক্তির মাত্রা কি? এম এল ইনভার্স টু এম এল স্কয়ার টি ইনভার্স টু কে ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1 কপ এম এল স্কয়ার টি ইনভার্স টু কে কেলভিন তার কি? কেলভিন পার্ট 1 ইয়েস। ওকে, থ্যাংক ইউ। আমি কিন্তু বের করি নাই, তোমরা বের করছো। আচ্ছা, আমাদের 48 বেজে গেছে আমাদের। আচ্ছা ভাইয়া পুরো তো কেউ যায়নি আলহামদুলিল্লাহ। তো
তো হচ্ছে ওকে, তো আমরা হচ্ছে আমাদের ব্রেক টাইম শেষ। তো এখন আমরা আবার একটু খুব পড়াশোনা করবো। আচ্ছা, আমার পরিচয়টা আমি একটু দিয়ে নিই। আমার নাম হচ্ছে সাদমান কাবাব অর্ণব। আমি বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েটে। সাবজেক্ট হচ্ছে সিই, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং বা পুরকৌশল বিভাগ, বাড়িঘর বানানোর কাজ আর কি, বাড়িঘরের ডিজাইন করা কাজ। তো এখনো যদিও শিখিনি, ইনশাল্লাহ সামনে শিখবো। ওকে, তো এখানকার ক্ষেত্রে প্রথমেই তোমাদের যেটা সমস্যা, মানে সমস্যা না যে ভাই এই সূত্র দিয়ে, আচ্ছা কে যেন একটা কি বলছে, আচ্ছা কেউ কিছু জিজ্ঞেস করছে, আর একবার দেখি। ভাইয়া আমি আপনাকে চিনি 100 পাবলিকেন্স আছে। ও আচ্ছা, 100 পাবলিকেন্স আমাদের ক্লাস ছিল আর কি, সেগুলো তোমাদের কাছে ধন্যবাদ। এইটার ক্ষেত্রে এই একটা নয়েজ আসতেছে। আজকে কয়টা চ্যাপ্টার পড়াবেন ভাইয়া? জি ভাইয়া, জি আপু কি বললেন বুঝি। কয়টা চ্যাপ্টার পড়াবেন? কয়টা চ্যাপ্টার পড়াবো এটা আমাদের কিন্তু রুটিনে দিয়ে দেওয়া ছিল। আমাদের হচ্ছে যে মডার্ন ফিজিক্সটা আছে আর 9 নাম্বারটা আছে। মানে আমি এমন ভাবে রুটিন বানাইছি, তোমরা ফিজিক্স রুটিনটা দেখবা যে খুব যেন প্রেশার না হয়, সেইভাবে বানানোর ট্রাই করছি। প্রথম দিকে 3টা দিতে হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম দিনে আমাদের 2টা করে চ্যাপ্টার থাকবে, সো টেনশনের কোনো কারণ নেই। এটা নয়েজ আসতেছে, একটু কষ্ট করে মাইকটা মিউট রাখো, তাহলে নইলে বাকিদের আর কি কনসেন্ট্রেশনটা নষ্ট হয়। তো এই সূত্রটা আমরা সবাই দেখছি, তাই না? এখন ঝামেলাটা হচ্ছে যে টি আর টি নট কি। এখন এই সূত্র দিয়ে তোমার কি প্রশ্ন আসবে আমি এটা পরে বলতেছি, সমস্যা নাই, টেনশন নিও না। এখন আমাদেরকে এইটা বুঝতে হবে যে এখানে টি কি আর টি নট কি। এইটা হচ্ছে এইটাই ম্যাক্সিমামের ঝামেলা থাকে এই মডার্ন ফিজিক্স। কেউ মুখে বলিও না, থামো, আমি তোমাদেরকে কেস দিচ্ছি, ওখানে বলো। তো হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে পৃথিবী আর উপরে হচ্ছে রকেট। তো রকেটটা ধরো হচ্ছে দৌড়ে দৌড়ে এখানে চলে আসলো, ঠিক আছে? তো এখন যেটা কথা যে রকেটের ভিতর ধরো আমি বসে আছি, আমি রকেটে করে যাচ্ছি, আমি নাসার বিজ্ঞানী, আমি রকেটে করে যাচ্ছি, আর তোমরা হচ্ছে পৃথিবী থেকে আমাকে দেখতেছো, ঠিক আছে? তো এখন আমার কোড হচ্ছে ধরো এআর, আর তোমাদের কোড হচ্ছে ধরো ডিইউ, ঠিক আছে? তো এখন বলো যে টি নটটা কি হবে, টি নট কার সময় হবে, এআর এর হবে নাকি ডিইউ এর হবে? কেউ মুখে বলিও না, কমেন্টে জানাও, বাকিরা তো তাহলে চিন্তাই করবে না। আমাকে জানাও যে টি নটটা কার সময়, এআর এআর যে সময়টা মাপবে সেটা, না ডিইউ যে সময়টা মাপবে সেটা। আর টি কার সময়, এটা কি এআর এর সময়টা না ডি এর সময়টা, এইটা বোঝো। তাইলে এই চ্যাপ্টারের এই যে দুইটাই উত্তর আছে, তার মানে বুঝাইতে হবে। সবাই এআর বললে না মজা আসছে, এআর মানে বাতাস না, এআর মানে আমার নামে কোড দিছে আর কি। বাহ, টি নট হচ্ছে এআর। আচ্ছা ঠিক আছে, অনেকেই উত্তর দিছো, তোমাদের সবার উত্তরই ঠিক আছে। তো যারা উত্তর দেওনি বা যারা আসলে মানে ক্লাসে এমনি ক্লাস দেখতেছো, তাদেরকে বলি ভাইয়ারা শুধু ক্লাস দেখে তোমার সময় নষ্ট হচ্ছে, আর কিছুই হচ্ছে না। তার চেয়ে একটু কমিউনিকেট করো, ইন্টারাকশন করো, দেখবা তোমার এই চ্যাপ্টারের ঝামেলা কমবে। আমি তো আর ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিব না, তোমরাই দিবা। মেন কথা হচ্ছে এইটাতে যাদের ঝামেলা, আমি একবার ডিরেক্ট বলে দেই যে টি নট হচ্ছে স্থির সময়, ঠিক আছে? স্থির সময় বললে এখন তোমরা বলবা যে ডিউরে তো টাইমটা স্থির। কথাটা হইতেছে যার সময়টা মানে কেসটা যার ক্ষেত্রে স্থির। এই যে দেখো আমি রকেটে করে যাচ্ছি, আমার সাপেক্ষে মানে আমি কি দেখবো বলো তো? আমি তো স্থির আছি, তাই না? আর তোমরা যারা পৃথিবীতে আছো তারা কি দেখবা? তারা রকেটটাকে গতিশীল দেখবা। ধরো যে ওয়ান স্থান থেকে, শেয়ার বন্ধ হয়ে গেছে, সরি, এই যে আমার স্ক্রিন চলে আসছে। তো তোমরা দেখবা যে 1 নাম্বার থেকে আমি এই যে 2 নাম্বারে গেছি, ঠিক আছে? তো তোমরা কিন্তু আমাকে গতিশীল দেখবা। তো তোমরা যারা পৃথিবী থেকে গতিশীল দেখবা, তোমাদের সময়টা হচ্ছে টি, আর আমার সময়টা হচ্ছে টি নট, ঠিক আছে? তো তোমরা যেটা দেখবা সে সময়টা হচ্ছে অবশ্যই আমার থেকে বড় হবে, মানে আমার সময় কম। আমি যদি মহাকাশে চলে যাই, তোমাদের বয়স, তোমরা আমার থেকে ছোট হলেও তোমরা আমি ফিরে আসলে দেখবো তোমরা আমার থেকে বড় হয়ে গেছো, তোমাদের বয়স আমার থেকে বেড়ে গেছে, ঠিক আছে? তো এটা নিয়ে একটা কাহিনী আছে যে যমজ ভাই বোনকে আমরা রকেটে করে পাঠাই দেই, এটার নাম হচ্ছে টুইন প্যারাডক্স, বইয়ে পড়ে থাকবে আশা করি। তো তোমরা যদি কারোর সাথে এমন করতে চাও, তাকে রকেটের বেগে রকেটে করে পাঠাই দিও। আচ্ছা, তো এখানে যেটা কথা যে ভাই এইখান থেকে কি প্রশ্ন আসবে, এইখান থেকে আমি প্রশ্ন খুব বেশি দেখিনি, রিসেন্টলি আসেনি। তবে আমার যেটা কথা, যদি প্রশ্ন আসতে চায়, মানে আমি যদি প্রশ্ন বানাইতাম, আমি এই পয়েন্টের মানটা তোমার ইয়া করে দিতাম, এরকম একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় দিব, দেখে রাখো। মানে এই মানটা আমি দিয়ে দিব, মানে এখানে এটা তোমাকে কিছু হিসাব করতে হবে না, এটা দেওয়াই থাকবে যে 0.68, ঠিক আছে? তো এটা যদি 0.68 তোমাকে পুরোটাই বলে দেওয়া থাকবে, তোমাকে টি নট ধরো দিয়ে দেওয়া থাকলে, টি নট দিয়ে দেওয়া থাকবে না, তোমাকে বলবে যে এই যে অর্ণব রকেটে করে যাচ্ছে, অর্ণব কর্তৃক সময় 50 বছর, তাইলে পৃথিবীতে যারা আছে তাদের কর্তৃক সময় কত। তো এইভাবে ঢাকা ভার্সিটিতে প্রশ্ন আসতে পারে। আর কেউ যদি মানে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দাও, তাদের ক্ষেত্রে এটা ভাই ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে প্রচুর কঠিন প্রশ্ন বানানো যায়। তো সেই নিয়ে আমি আর কথা না বলি, কোনো সমস্যা নেই।
তো এরপর যেটা হচ্ছে দৈর্ঘ্যের আপেক্ষিকতা। আচ্ছা এবার বলো, এবারও আমি ধরো রকেটে করে যাচ্ছি, আগের কনসেপ্টের সাথে এই কনসেপ্ট একটু ঝামেলা আছে, তো যারা এই কনসেপ্ট দুটো বোঝো তাদের তো আলহামদুলিল্লাহ, তাদের কোনো টেনশন নাই। এবারও ধরো আমি রকেটে করে যাচ্ছি, আমি হচ্ছে এয়ার, তোমরা হচ্ছে যে এখানে মাঠের এখানে দাঁড়ায় আছো, তো তোমরা হচ্ছে ডিইউ। তো এবার বলো, এবার হচ্ছে কে কোন দৈর্ঘ্য পরিমাপ করবে? এল নট কার দৈর্ঘ্য, কার পরিমাপকৃত দৈর্ঘ্য, ডিইউ এর না এয়ার এর? আর এল কার পরিমাপকৃত দৈর্ঘ্য, ডিইউ এর না এয়ার এর? এটা কমেন্টে জানাও। ফার্স্টে এল নট এরটা জানাও। এল নট কার? এল এয়ার। আচ্ছা এল হচ্ছে এয়ার বলছে, ওকে। আর বাকি কমেন্ট এল নট এয়ার। আচ্ছা তোমরা এল নট এরটা আগে জানাও, এল নট জানাও। এল নট তামান্না বলছে আর্থ, আচ্ছা শ্রাবন্তী আপু বলছে এয়ার, জান্নাতে বলছে এয়ার, ঈশিতা আপু বলছে ডিইউ, ওকে। তারপর আচ্ছা সঞ্জিতা বলছে ডিইউ, ইলা বলছে ডিইউ। এখানে আমি দুই রকমের অ্যান্সারই 50-50 পাইছি আর কি। তা আমি বলে দেই যে আগের কনসেপ্টের সাথে এই কনসেপ্টটা মিল আছে, কিন্তু হুট করে আমাদের বইয়ে সূত্রের ক্ষেত্রে মানে এখানে একটা গাজামিল লাগে যায়। তো কথাটা হচ্ছে এল নট আমরা কি জানি? স্থির দৈর্ঘ্য। স্থির দৈর্ঘ্য মানে এবার যেটা বিষয় হয়েছে, এবার আমি ধরো একবার রকেটে ছিলাম, আমি পৃথিবীতে ছিলাম, তো বিষয়টা হচ্ছে আমি যখন পৃথিবীতে থাকবো আমি সেটা কি দেখবো? আমি স্থির দেখবো না। তো পৃথিবীর যেটা সেটা সে দেখবে হচ্ছে মানে স্থির দৈর্ঘ্যটা হচ্ছে তোমার হচ্ছে কি এল নট, আর এল হচ্ছে এবার দেখবো কিন্তু আমি মানে আমি এবার গতিশীল না, তো আমার সাপেক্ষে গতিশীল দৈর্ঘ্য, এটাই তোমাদের বইয়ে দেখবা সুন্দর করে লেখা আছে, এস ড্যাশ কাঠামোর সাপেক্ষে গতিশীল মানে গতিশীল কাঠামো, গতিশীল ব্যক্তির সাপেক্ষে দৈর্ঘ্য। এটা একটু প্যারা হয়। তো রকেট থেকে যে দেখবে সে দেখবে এল, আর তুমি যদি স্থির থাকো তুমি দেখবে হচ্ছে এল নট। তো এখানে যেটা বিষয় যে এল কি হবে বলো তো, এখানে কে বড়, এল বড় না এল নট বড়? এখানে কিন্তু এল নট বড়। তো এখন তোমাদেরকে আমি একটা জিনিস ক্লিয়ার করে দেই যে আগের এখানে কিন্তু যেটা হয়েছে, আগে টি কিন্তু ছিল কার? টি কিন্তু ছিল পৃথিবীর। আর এবার কিন্তু আমি যেটা করছি, এবার কিন্তু আমার মানে আমি রকেটে আছি, আমারটা হচ্ছে এল। একটু বোঝো যে এল নট স্থির সেটা আমি জানি, কিন্তু আমি যখন রকেটে আছি আমি তো আর স্থির দৈর্ঘ্য দেখবো না, আমি তো গতির দৈর্ঘ্য দেখবো, তাই না? তো আমার জন্য যেটা হবে সেটা হচ্ছে এল, আর তোমরা যারা পৃথিবী থেকে দেখবা সেটা হচ্ছে এল। আচ্ছা বলো তো প্রস্থ বরাবর দৈর্ঘ্যের পরিবর্তন কি হবে? ধরো রকেট তো এই বরাবর যাচ্ছে, তার শূন্য শূন্য, প্রস্থ বরাবর দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। শাবাশ, এটা ডিউতে আসছিল রিসেন্টলি 16-17 মনে হয়, আমার মনে নেই। তো তোমাদের দেখছো ডিউতে কিন্তু তোমার প্রশ্ন কেমন আসে, তোমার এই সূত্রের কনসেপ্ট দিছে কিন্তু কোনো কাজই নাই। তো হচ্ছে এখানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের মানে একটা সময়ের আপেক্ষিকতা, দৈর্ঘ্যের আপেক্ষিকতা ছিল। এখানে ভরের আপেক্ষিকতা আমরা জানি। আর এখানে তোমাদের জন্য একটা এমসিকিউ আছে, তার আগে আমরা একটা ভর শক্তির সূত্রটা জানি যে ই ইকুয়াল এমসি স্কয়ার, বা এটাই আমরা আরেক ভাবে লিখতে পারি যে আমরা যদি মেইন মানে নিশ্চল ভরের সাপেক্ষে লিখি এম নট সি স্কয়ার প্লাস টি, বাট টি লিখলে অনেকে বুঝবা না, এটাকে ই কেও লেখা যায়। ই কে মানে গতিশক্তিটা আর কি। এখান থেকে মূলত কিন্তু আমাদের পরে সূত্রটা আসে, ই কে ইকুয়াল কি, ধরো তুমি এটা নিয়ে যাবে পাশে এম মাইনাস এম নট সি স্কয়ার, এটা সূত্রটা কিন্তু মানে বেসিক সূত্র এটা। তো এটা তোমরা অনেকেই পড়ছো। তো এই যে এই প্রশ্নটা ডিউতে আসে একটা প্রশ্ন, এটা সলভ করো তাড়াতাড়ি, এটা সলভ করে কমেন্টে জানাও। এটা বলতে তোমার ক্যালকুলেটর লাগবে না। একটা কে জানো লিখছে আমি বুঝিনি। আচ্ছা এ অ্যানসার হবে, আচ্ছা ঠিক আছে, আপু এক্সাইটেড অনেকবার এ লিখছে। তোমরা প্রশ্ন ব্যাংক সলভ করে ফেলছো নাকি? ওই জন্য একটু ফাইটেছো। এটা এত তাড়াতাড়ি তো পাওয়ার কথা না, এটা একটু টাইম লাগবে 30 সেকেন্ডের মতো, যারা প্রথমবার করবে আর কি। আচ্ছা সবাই বলছো এ, তো এসিডি মুখস্থ বলছো না বুঝে বলছো? পড়া আছে ভাইয়া, ভাই পড়া আছে এটা। পড়া থাকলে হবে রে, এটার মানে সূত্র কোনটা সূত্র হবে বলো, কি সূত্র দিয়ে এটা করে? এই ম্যাথ তো পরীক্ষা আসবে, বলে এটা কোন সূত্রের ম্যাথ? আচ্ছা আগেই পড়া, অনেকেই বলছে আগেই পড়া, এটা নেক্সট ক্লাস থেকে নতুন প্রশ্ন বানাইতে হবে। আগের প্রশ্ন দিলে বলো এটা কোন সূত্র, এটা বলো না কেন? পড়া আছে তো বুঝছি ভাই, পড়া থাকলে মুখস্থ করে লাভ আছে? তোমাকে তো হচ্ছে কনসেপ্টটা বুঝতে হবে যে কেন করতেছো। এই যে আমি উপরে উপরে যে সূত্রটা লিখছি এটাই তো নাকি? কারো যদি দ্বিমত থাকে কমেন্টে নো লেখো, আর বাকিরা ইয়েস লেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমাদের ক্লাস প্রায় হচ্ছে কত, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, 9টা বাজতেছে। তো ইনশাল্লাহ আমরা, অনেকের তোমাদের ধৈর্য আছে ভালো, অনেকেই হচ্ছে এতক্ষণ ক্লাস করতে চায় না, অনলাইন ক্লাস একটু ঝামেলা হয়।
তো হচ্ছে এরপর কি আছে দেখি। আচ্ছা হ্যাঁ, এটাও ঢাকা ভার্সিটিতে আসার একটা প্রশ্ন। আমি আজকে মূলত ঢাবিতে যেগুলো আসছে সেগুলো অ্যানালাইসিস করার জন্য তোমাদেরকে দিচ্ছি, তোমাদেরকে বোঝানোর জন্য যে প্রশ্ন কেমন আসে। তো তোমরা তো দেখি মানে একটু বেশি ফাস্ট বলা যায়, তো এটা ভালো যে প্রশ্ন আগে সলভ করে এই তো অনেকেই দেখি এটার অ্যান্সার কে কে পারবা নাকি কে কে পারবা না, সূত্র দেখাইতে হবে। আমি মূলত এই প্রবলেম গুলো দিছি যাতে হচ্ছে প্রবলেম পড়ানোর পাশাপাশি তোমাকে আমি কনসেপ্টও বুঝাইতে পারি। কেননা শুধু আমি এখন কনসেপ্ট পড়ানোর তো টাইম নেই যে শক্তির ক্ষেত্রে আমরা সূত্র জানি, এই যে এগুলো তো পড়ানোর টাইম নেই। এই কারণে আমি প্রশ্ন দিয়ে দিছি, প্রশ্ন থেকে ডিরেক্ট আমরা কনসেপ্টে যাব। আচ্ছা অনেকেই বলছো তো হচ্ছে এনার্জি ইকুয়াল ওই যে দেখো প্রোটনের কম্পাঙ্ক দেওয়া আছে, কম্পাঙ্ক বের করতে বলছে। তো এত এটা আমরা কি শক্তি জানি, এইচ দিয়ে ভাগ করে দিবা। এই দেখো 6.63 কিন্তু এমনি দেয়নি, 6.63 দিয়েছে যেন তোমার ক্যালকুলেশনের সুবিধা হয়। 6.63 ইলেকট্রন ভোল্ট থেকে আমি গেতে চাইলে কত হয়, 1.6 into 10 inverse 90। এই যে আমার আওয়াজ একটু কম আসতেছে, সাউন্ড একটু কম আসতেছে। আচ্ছা বাকিরাও কি কম করতেছো না ঠিক আছে? এবার ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে ভাই। ওকে, এখানে হচ্ছে যেটা ঝামেলা হয় মানে এটার হচ্ছে মানে এটার একটা অ্যান্সার পরীক্ষা এমন হবে না, পরীক্ষা দেখবা যে আচ্ছা আমি মনে হয় অপশনগুলো একটু চেঞ্জ করে দিছি। 1.6 আরো একটা অপশন ছিল, তো এইটা দেখবা কাটাকাটি হবে, এটা উপরে যে প্লাস হয়ে যাবে। তোমরা আমার থেকেও ফাস্ট, আমি বুঝতেছি পাবা। তো আচ্ছা বলো তো এটা কিসের চিত্র দিই আমি, এটা কমেন্টে জানাও এটা কিসের চিত্র। এই চিত্র দেখছো মানে এটা কোন প্রক্রিয়া আমি পড়াবো এখন, তোমাদের থেকেই শুনি। তোমরা না পারো, বলো না কেন? না বললে কমেন্টে জানাও, বলা লাগবে না, মাইক না আনমিউট করার দরকার নাই, তোমরা কমেন্টে জানাও এটা কোন প্রক্রিয়া বা এটা কি চিত্র। চিত্রটা সুন্দর না? মানে এই ধরনের চিত্রগুলো দিলে বুঝতে সুবিধা হয়, আন্দাজে আমাদের বইয়ের চিত্রগুলো খুব খারাপ। এই চলতরিৎ কেন হয়, চলতরিৎ আজকে পড়াবো না রে। রিমা বলছে চলতরিৎ, ফটো ইলেকট্রনিক ক্রিয়া। হ্যাঁ ফটো ইলেকট্রনিক ক্রিয়া, এই তেমন বলছে এটা হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া। চলতরিৎ যে বলছিলা তার জন্য সরি, চলতরিৎ পড়াচ্ছি না। এখানে যেটা হয় আমরা কি জানি, আমাদের একটা ধাতব পৃষ্ঠ থাকে, সেখানে আমরা আলো ফেলি। আলো ফেলি বলতে তরঙ্গ দৈর্ঘ্য মানে অনেক কিছু হয়। তো এইটা যেটা হয় যেখান থেকে ইলেকট্রন নির্গত হয়, একটা বেসিক কনসেপ্ট এটা। এখানে একটা পিকচার দেওয়া, তবে এই ধরনের অনেকগুলো সফটওয়্যার আছে সেগুলোর ক্ষেত্রে কি হয় জানো, তুমি এখানে কিন্তু চেঞ্জ করে দেখতে পারবা। এই যে যে বেগুনিটা দেখা যাচ্ছে না এখানে, আমি মনে হয় একটু কালিটা আমারই দেখা যাচ্ছে না, আমি একটু লাইট কালার নেই। এই যে এখানে যে বেগুনি একটা ইয়া দেখবা, এইটা তুমি যদি ধরে পাশে নাড়ানাড়ি করো তাইলে দেখবা যে তোমার ইলেকট্রনের কি চেঞ্জ আসলে হচ্ছে সেটা, মানে এটা হচ্ছে একটা সিমুলেশন বলতে। তা এখানে এইখানে একটা কার্যাপেক্ষক থাকে, সেটা ইকুয়াল কি এইচএফ নট, মানে এইটা এই কম্পাঙ্কটা হচ্ছে সূচন কম্পাঙ্ক। এই কম্পাঙ্কের নিচে যদি হচ্ছে কি বলতো, যদি হচ্ছে আলো পড়ে তাহলে কি এখান থেকে নির্গত হবে না, ঠিক আছে? তো এগুলো তোমরা সবাই জানো। তো এটা নিয়ে এটার পরে আরো সূত্র আছে, কিন্তু ওই সূত্রগুলো আমাদের কোনো কাজে লাগে না। যে মনে করে আমি বেশি এনার্জি, সেটা থেকে আমার সূচন কম আমরা হচ্ছে গতি শক্তিটা পাই হাফ mv স্কয়ার ইকুয়াল কত এইচএফ। ধরো আমি যেটা শক্তি দিয়েছি সেখান থেকে আমার হচ্ছে সূচন কম্পাঙ্ক বাদ যাবে। এই সূত্র দিয়ে ম্যাথ তোমাদের ডিউতে আসবে না। আচ্ছা আমি কিন্তু এখনো বলিনি যে রিটেনের জন্য তোমরা কি কি পড়বা, রিটেনেরটা আমি শেষে বলতেছি একসাথে, সমস্যা নেই। তো একটু ধৈর্য ধরো, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে আসছে, আরো কিছুক্ষণ আছে। এখান থেকে একটা এমসিকিউ সলভ করবো। আমাদের মনে আজকের দিনের একটা পোল, কত নাম্বার পোল আমি জানি না, তো হচ্ছে চলো দেখি পোল নাম্বার 6। তাড়াতাড়ি এটার আনসার দিয়ে দাও, এটা আমি এখনই বলছি, এটা তোমাদের জন্য আমার করা আজকে শেষ পোল। তাড়াতাড়ি যে আমি পোল লঞ্চ করে দিছি, পোলের অ্যান্সার দিয়ে দাও ঝটপট। এইটা পারা উচিত, এটা আমি এখনই পড়াইছি। এই কেউ জোরে বলিও না, আস্তে পড়ো। 11 আমি তখন একটু ফেসবুক থেকে দেখে আসি কি অবস্থা, কেউ কিছু জিজ্ঞেস করলো কিনা। না ফেসবুকে কিছু ইলেকট্রন নির্গত হয়। আচ্ছা এন এল রহমান ভাই বলছিল, তারপর আলিফ রহমান ভাইয়া ভাই সাউন্ড কমে গেছে। হ্যালো শোনা যায়? সাউন্ড কমে গেছে ভাই একদম। কেন রে কমে যাচ্ছে? হ্যালো শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ক্লিয়ার? ক্লিয়ার। এই যে এখানেও তোমরা এবিসি তিনটা ভোট দিছো, এ দিছো হচ্ছে 57%,
বি দিছো 14% আর সি দিছো 29%, এই সি দিছো 33%। আচ্ছা আমি হচ্ছে পোলটা এন্ড করে দিচ্ছি, 15 জনের মতো ভোট দিয়ে দিছো, 16 জন ভোট দিলা। ওকে, তো এন্ড পোল আর কেউ ভোট দেওয়ার দরকার নাই। তো আমি এই যে তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করতেছি, দেখো রেজাল্ট দেখতে পারবা যে এ ভোট দিছো ম্যাক্সিমাম। তো যারা এ ভোট দিছো তাদের জন্য আবারও সমবেদনা, কেননা তোমরা হচ্ছে প্রশ্ন ঠিক মতো করো নাই। সরি, এইখানে যেটা দেখো, যেটা কথা যে আপতিত আলো তরঙ্গ দৈর্ঘ্য সূচক তরঙ্গ দৈর্ঘ্য থেকে বেশি হলে কি হবে। আমার যেটা কথা, আমি আগের পৃষ্ঠা যেটা পড়ছি, এই যে দেখো, এই যে আগের পৃষ্ঠা যায় না, আগের পৃষ্ঠায় আমরা যেটা পড়ছি এখানে কি ছিল, এখানে এটা কম্পাঙ্ক ছিল। আর আমি এখানে যে প্রশ্নটা দিছি এটা তরঙ্গ দৈর্ঘ্য। কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি? এফ ইকুয়াল কি বলতো, 1/λ। ব্যস্তানুপাতিক সম্পর্ক। হ্যাঁ, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি তোমার সূচক মানে আপতিত আলোর কম্পাঙ্ক যদি সূচন কম্পাঙ্কের থেকে বেশি হয়, মানে যে এফ নট এর থেকে যখন তোমার আপতিত আলোটা বেশি হবে, মানে এফটা বেশি হবে, তখন ইলেকট্রন নির্গত হবে। তাহলে এফ নট এর থেকে এফ বড় হওয়া মানে কি, ল্যামডা নট বড় হবে, ল্যামডা নট এর থেকে ল্যামডা আবার ছোট, তার মানে কি ইলেকট্রন নির্গত হবে না। এই বুঝছো? যারা যারা ভুল অ্যান্সার দিছো কমেন্টে লেখো ওয়াই ইয়েস, ইয়েস অর নো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাইয়া সাউন্ডটা কম আসতেছে। সাউন্ডের প্রবলেমটা কেন জানি হচ্ছে। এখন কি ঠিক আছে? কম না শোনা ভাইয়া, যাচ্ছে, বেশি একটা আচ্ছা মানে আমি বেশি শোনা যাচ্ছে না, কমে যাচ্ছে। অন্যদের কথা শোনা যাচ্ছে ভালো করেই, বাট আপনার আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, শোনা যাচ্ছে ক্লিয়ারলি? এই ইয়ারফোন গুলো হইতেছে কি বলবো, যে ধোকা দেয়, সবাই ধোকা দেয়, কিছু করার নেই। তো এখন এখন শোনা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ, তো যারা এ বি যারা দাগাইছিলা, যে পাগলরা দাগাইছিলা, সরি আমার আবার গালি দিও না পাগল বললাম জন্য, তারা বুঝছো তো ভাইয়া পুরা, মানে মানে আমি তোমাদেরকে মূল যেটা বলতে চাচ্ছি, আমি এগুলা প্রশ্ন দিয়ে এটা প্রমাণ করতে চাচ্ছি না যে তোমরা কম পারো। আমি এটা প্রমাণ মানে এটা বুঝাইতে চাচ্ছি যে পরীক্ষা দিতে হবে মাথা ঠান্ডা রেখে। তুমি একটু আগে পড়ছো কম্পাঙ্ক, মানে প্রশ্ন যে কম্পাঙ্ক থাকবে এটার কোনো নিশ্চয়তা নাই। তো হচ্ছে বুঝছো, কোনো সমস্যা, ইলেকট্রন কিন্তু এখানে নির্গত হবে না। তো আমরা আপেক্ষিকতা পড়লাম, ফটো ইলেকট্রিক পড়লাম, তারপর হচ্ছে ভর শক্তির একটা রিলেশন পড়লাম। আর কি আছে বলো তো? আর দেখি এখানে স্লাইডে কি কি আছে। আচ্ছা এখানে খুব মজার জিনিস একটা আছে, এটা যদিও মানে তোমাদের সিলেবাসের কনসেপ্ট না, আগে সিলেবাসের কনসেপ্ট। এটা থেকে ঢাকা ভার্সিটিতে একটা প্রশ্ন আসছিল, সেই কারণে আমি এখানে দিছি। মানে এই কনসেপ্টটা মনে রাখা সোজা, তো একবার যদি পড়ো, এই কিছু শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছ না তোমরা? এখন যাচ্ছে শোনা যায় ভাইয়া, আচ্ছা, সাউন্ড আপ ডাউন করতেছে। আসলে আমি ইয়ারফোন দিয়ে আছি তো আমি বুঝতেছি না, আমি কি ইয়ারফোন খুলে কথা বলবো? তাহলে কি আমাদের কথা শুনতে পাবেন? হ্যাঁ, তোমাদের কথা কম শুনতে পারবো। মানে আমার হেডফোন যেটা আছে ওইটা ওইটা আবার আউটপুটটা একটু ঝামেলা, আর এটা তো ঝামেলার কথা না। আচ্ছা আমি নেক্সট ক্লাস থেকে ট্রাই করব যেন হচ্ছে ইয়াতে একটু ঝামেলা কম হয়। এখন ঠিক আছে না এখনো ঝামেলা করছে? এখন ঠিক আছে। আচ্ছা ভাইয়া, হঠাৎ হঠাৎ কমে যায় সাউন্ড, আপু হঠাৎ হঠাৎ কমে যায়, এখন আমি কি করব বলো? আমি তো যেভাবে থাকার আমি সেভাবেই আছি, তো হঠাৎ হঠাৎ কমে যায়, আসলে ওই যে ধোকা দিচ্ছে, ইয়ারফোন ধোকা দিচ্ছে। এখন আমি কি করব বলো? এখানে যে বিষয়টা হচ্ছে দেখো, তুমি একটু কমেন্টে জানাও আমাকে, নাইলে হচ্ছে এই যে একটা নয়েজ আসতেছে, যার কারণে হচ্ছে ঝামেলা হচ্ছে, মানে বাকিদের ইন্টারেকশনটা কমে যাবে। দেখো এখানে আর না শোনা গেলে বা কম গেলে আমার হচ্ছে তোমরা কমেন্টে জানাইতে থাকবা, তাইলে আমি তখন স্টপ হয়ে যাব। এখানে দেখো, এখানে দুটো কণা, একটা হচ্ছে v1 বেগে এর দিকে যাচ্ছে আর v2 বেগে, মানে এরা পরস্পরের দিকে আগায় আসতেছে। তো এখানে যেটা কথা, রিলেটিভ ভেলোসিটি, মানে আমরা যদি একজনের সাপেক্ষে আরেকজনের বেগটা বের করতে যাই, তোমরা এখন বলবা যে ভাই ভেক্টরে তো আপেক্ষিক বেগ পড়ছি, আবার পড়ার কি দরকার? কথাটা হচ্ছে এটা ধরা হয় যে মানে এই বেগগুলো আলোর কাছাকাছি বেগ, বা এগুলো আর কি তুমি যে বস্তু চিন্তা করো যে একটা সাইকেল বা একটা বাসের সাপেক্ষে আরেকটা বাস, জিনিসটা সেটা না, এটা কণা, এটা ইলেকট্রন যাইতেছে, ফোটন যাইতেছে, ঠিক আছে? তো এগুলার ক্ষেত্রে আমাদের সূত্র যেটা হবে যে v1 প্লাস v2 1 প্লাস v1 v2 ডিভাইডেড বাই c স্কয়ার। এন্ড বলবা যে ভাই এটা তো আমাদের বইয়ে নাই, এটা কেন পড়াইলেন? এটা পড়াইলাম কেননা এটা থেকে ডিইউতে একটা প্রশ্ন আসছিল, যদিও রিসেন্ট প্রশ্ন না, কত 9-10 সালের দিকে আসছিল। তাও এই কনসেপ্টটা মনে রাখা সোজা,
এটা হচ্ছে মানে কোচিং এ কেন জানি সবাই পড়ায়, তো সবাই পড়ার জন্য আমিও পড়াইলাম, মানে এটা মনে রাখা তোমার জন্য ইজি হবে। সূত্রটা বুঝছো? কারো কোনো ঝামেলা আছে? মানে বিষয়টা হচ্ছে দুটা বস্তু পরস্পর পরস্পরের দিকে আসবে। এক্সট্রা সাউন্ড আছে কথা বন্ধ করলে। আচ্ছা ওটা মনে হয় আমার ফ্যানের সাউন্ড, একটা বক্সের মতো সাউন্ড আসতেছে। আচ্ছা আমি কথা বলা চালু রাখলে তো কোনো সমস্যা হচ্ছে না তাই না? তোমরা একটু রেসপন্স করো, আমি আসলে কারো কথা শুনতেছি না। তোমরা একটু মাইক আনমিউট করে রেসপন্স করো, সমস্যা নাই। তোমাদের তো মাইক আনমিউট করা দেওয়া আছে। ভাইয়া আপনার কথা শোনা যায় না। এই মারছে ভাইয়া মাইক্রোফোনটা একটু কাছে নাকি? মাইক্রোফোন আমি কাছে নিয়ে আসি ভাই। আচ্ছা ঝামেলা করতেছে মাইক বেশি না? আচ্ছা জি ভাইয়া। ওয়েট 1 মিনিট দাও আমাকে। হ্যালো, আমার কথা শোনা যায় ক্লিয়ার? জি ভাইয়া এখন ক্লিয়ার শোনা যায়। এখন আমি হচ্ছে আমার ফ্যান বন্ধ করে দিছি আর হচ্ছে কি বলবো, ক্লিয়ার। হ্যাঁ ফ্যান বন্ধ করে গরমে বসে আছি ভাই। ক্লিয়ার তো হবেই, সমস্যা নাই। দেখো তো হচ্ছে এটা নিয়ে ঢাকা ভার্সিটিতে যে প্রশ্নটা আসছিল, এই প্রশ্নটা তোমরা যারা প্রশ্ন ব্যাংক সলভ করছো তারা এটা পড়ছো যে দুটো ফোটন পরস্পরের বিপরীত দিকে সি গতিবেগে চলছে, তারপর কি বি ফোটনের সাথে এ ফোটনের আপেক্ষিক বেগ কত? এটার অ্যান্সার চটপট দিয়ে দাও তো। এটার অ্যান্সার আমি জানি তোমরা অনেকে মুখস্থ করছো, আশা করছি যে এখন মানে তোমরা যদি আগের কনসেপ্টটা বুঝো ওই সূত্র দিয়ে ডিরেক্ট এই ম্যাথ করতে পারবা। ওকে, কোনো সমস্যা? এটার অ্যান্সার কি? এ তোমরা তো প্রশ্ন ব্যাংক সলভ করছো, বলো এটার অ্যান্সার কি? এটার কোনো পোল নাই? এটা কমেন্টে অ্যান্সার দাও। আচ্ছা ফয়সাল মিয়া বলছে বি, এই তো ভুল করছে। প্রিমা আপু 2C বলছে। আচ্ছা তারপর ঈশিতা আপু বলছে এ অর্থাৎ C/2। এই যে 3 ধরনের অ্যান্সার পাইছি আমি। আচ্ছা 2/3 সিটাও কেউ বলে দাও, একটা অ্যান্সারে বাকি থাকে। আলিফ ভাইয়া বলছে বি, ওকে। তারপর জান্নাতে আপু বলছে 2C। তারপর ইসরাত জাহান সুমি বলছে ডি। আচ্ছা তুমি সুমি আপু তুমি কি আমার কথা রাখার জন্য ডি বললা নাকি? আচ্ছা ফয়সাল মিয়া বলছে ডি। আচ্ছা তো এইটা হচ্ছে যে আমরা আগের পৃষ্ঠায় যে হচ্ছে ম্যাথটা করলাম না, ওই কনসেপ্ট দিয়ে হবে। ধরো এই যে এটা একটা ফোটন, এই ফোটনটা এই পাশে যাচ্ছে আর এখানে আরেকটা ফোটন এটা এই পাশে যাচ্ছে। প্রথমেই বলে দিচ্ছি ফোটনকে আমরা কখনোই এইভাবে লিখতে মানে প্রকাশ করতে পারি না কণা দিয়ে। আমি তাও দিলাম বোঝানোর জন্য, যারা হচ্ছে অরিজিনালি মানে ফিজিক্স নিয়ে পরবর্তীতে পড়বা তারা আমাকে গালি দিবা যে এইভাবে কেন দেখাইতেছি। তো দেখো এটাও সি বেগে আসতেছে, এটাও সি বেগে আসতেছে, তাইলে আমরা যদি ভি রিলেটিভটা বের করতে যাই সূত্র কি? সি প্লাস, আচ্ছা এখানে তো সি হবে শুধু, মানে সি প্লাস সি। যারা যারা 2C বলছো তারা একটু দেখে নাও যে তোমাদের উত্তরটা কেন ভুল হয়েছে। এটা হচ্ছে সি প্লাস সি ডিভাইডেড বাই কত 1 প্লাস কত সি সি ডিভাইডেড বাই সি স্কয়ার, তাই না? এইভাবেই তো ছিল। আমরা আগের পৃষ্ঠায় যাই যদি, এই দেখো v1 প্লাস v2 ডিভাইডেড, আচ্ছা আলোর বেগ পরিবর্তন নয়, কি যেন একটা বলছে কে, মিস হয়ে গেছে। তো এখন যেটা কথা যে তাইলে এখানে কি দেখো তো, এখানে সি স্কয়ার কাটাকাটি যে 1 আসবে। এই যে এই জায়গায় তোমরা অনেকে ভুলটা করছো যে তোমরা ভাবছো এখানে কাটাকাটি যাবে 0 আসবে নিচে 1, তাই না? নিচে কিন্তু 2, তাহলে উপরে আসে 2C আর নিচের এই 2টা কাটাকাটি যে কত হবে? সি হবে। এটার অ্যান্সার হচ্ছে সি। যারা যারা 2C আর C/2 বলছিল তারা কি বুঝতে পারছো কোথায় ভুলটা করছো? যদি এটা আপেক্ষিক বেগ বলতো তাহলে কি 2C হইতো? আপেক্ষিক বেগ বললে তোমার হচ্ছে যদি এটা আপেক্ষিক বলতো তাহলে ফোটন দিত না ভাই, বলতো হচ্ছে মনে করো ওই যে দুটো বাস যাচ্ছে আর তখন এখানে বেগটা দিত ভি বেগে, মানে আলোর বেগে তো আর বাস যাবে না ভাই, বুঝছো? মানে আমরা ভেক্টর চ্যাপ্টারে যেটা পড়ছি, এই যে দেখো আমরা কিন্তু মডার্ন ফিজিক্সে আছি, এটা এমন একটা চ্যাপ্টার যেখানে সময়ের পার্থক্য হয়ে যায়, তাই না? এইটা হচ্ছে ওই ক্ষেত্রে তোমার সূত্র। এটা পড়ানোর কারণ আমাদের যেহেতু আপেক্ষিক বেগটা আছে, তো এই জন্য এখানেও তোমার এটা দিয়ে দিতে পারে। তো ওই কারণে আমি জিনিসটা দেখাই দিলাম যে যাতে হচ্ছে মানে কনসেপ্টটা বোঝা থাকে। তো হচ্ছে কনসেপ্টটা বোঝা থাকলে হচ্ছে এটা হচ্ছে ভালো করে লিখে দেই বাস। আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস যে এটা যদি এরকম থাকতো, আচ্ছা আগের পৃষ্ঠায় যাই, ম্যাথের পৃষ্ঠা, এটা তো হচ্ছে ধরো একে অপরের দিকে না, এটা যদি, আচ্ছা আমি অন্য কালে দিয়ে লিখি তোমাদের পরে বুঝতে সুবিধা হবে। যদি হচ্ছে ধরো এটাও এই বেগ এদিকে যাচ্ছে, এটা হচ্ছে ধরো v1 v2 বেগে, ধরো এটাও v1 v2 বেগে একই দিকে যাচ্ছে, তাইলে হচ্ছে আমাদের সূত্রটাতে একটু চেঞ্জ আসতো। সেটা হচ্ছে যে v1 v2 ডিভাইডেড বাই সি স্কয়ার, এখানে আমরা মাইনাস দিয়ে দিব।
বুঝতে পারছো? কোনো সমস্যা? মানে এই সূত্রগুলো একটু মুখস্থ করতে হবে আর কি। সমস্যা থাকলে নো লেখো কমেন্টে, আর না থাকলে ইয়েস লেখো। আমরা পরের টপিকে যাব। আমাদের প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো ক্লাস হয়ে গেছে, আমরা শেষ করতে হবে তাড়াতাড়ি। ইয়েস, আচ্ছা ঠিক আছে। সঞ্জিদা, কাজল, ঈশিতা আপু, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন পর্যন্ত আমাদের প্রায় অনেকেই আছে পার্টিসিপেন্ট। তো তোমাদের আসলে ধৈর্য আছে, এতক্ষণ আসলে অনলাইন ক্লাসে কেউ থাকতে চায় না। তো এরপর আমরা যদি যাই, আছে এটা তো দেখছি, এরপর কি আছে দেখি। এরপর আচ্ছা, এই চ্যাপ্টারে কিন্তু আরো আছে, ওই যে কম্পন ক্রিয়া আছে, তারপর ভরবেগের ওই যে অনিশ্চয়তা নীতি আছে, ওগুলা দেখাইলাম না, কেননা ওগুলি নিয়ে তোমাদের ম্যাথ আসার চান্স, ডিউতে ম্যাথ আসার চান্স খুবই কম। তো হচ্ছে ওই কারণে আমি ওগুলো দেখাইনি। যেগুলো আসতে পারে বা আমি রিসেন্ট প্রশ্ন দেখছি, আমি ওই টাইপের জিনিসগুলো বেশি দেখাইছি আর কি। এক্স রেটা একটু পড়িও, এক্স রে কার্যপ্রণালী পড়ার থেকে এক্স রে ওই যে মান আছে না বিভিন্ন, ওগুলো পড়িও। তোমাদের ডিউতে না আসুক, অন্যান্য ভার্সিটিতে ওই মানগুলো দিবে। এবার হচ্ছে আমাদের পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এখানকার যেটা কথা, এখানকার পরমাণু মডেলটা আমি আজকে পড়াবো না, কেননা পরমাণু মডেল তোমরা কেমিস্ট্রিতে খুব ভালোভাবে, মানে আমার থেকেও ভালোভাবে জানো। তো এইটাকে কেমিস্ট্রির জ্ঞানটা দিয়ে, কেমিস্ট্রির জ্ঞানের খুব কম জ্ঞান এখানে লাগে। যেটা ধরো শক্তি, এটা আমরা শর্টকাট দিয়ে করে দেই যে ইএন ইকুয়াল কি এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার, মানে E1 যদি আমরা ধরি ডিভাইডেড বাই এন স্কোয়ার, আর যদি ব্যাসার্ধ ধরি RN, তাহলে কি এন স্কোয়ার ইন্টু R1, মানে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা এই শর্টকাট গুলো এখানে বেশি ইউজ করি। তো এই কারণে হচ্ছে পরমাণু মডেলটা আমি এখানে কম পড়াচ্ছি, কারণ হচ্ছে এটা নিয়ে কেমিস্ট্রির জ্ঞানটা যথেষ্ট। এখানে তোমাদের যেটা জানা লাগবে, এখানে মনে আছে, এখানে প্রথমে একটা জিনিস দেখাই। আমরা মূলত ওই যে কি বলবো, অর্ধায়ু চ্যাপ্টারটা ভালো, মানে অর্ধায়ু জায়গাটা পড়বো। অর্ধায়ের একটা শর্টকাট ট্রিক্স আছে, যেটা নিয়ে ডিউতে অনেকবার প্রশ্ন আসছে, ওইটা দেখাবো। আর তোমাদেরকে বলে দেই হচ্ছে যে আলফা, বিটা, গামা, এই কণাগুলো তো চেনো। আলফা কণা মানে কি বলতো, হিলিয়াম 2+, আমরা এভাবে লিখতে পারি। বিটা মানে কি ইলেকট্রনের একটা ইয়া, আর গামা তো হচ্ছে শক্তির পার্থক্য, তাই না? এগুলো নিয়ে কারো কোনো সমস্যা আছে? পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলো আসে, যে ধর একটা পদার্থ তোমাকে দিয়ে দিবে, তোমারও বলবে যে ওখান থেকে একটা হিলিয়াম নিউক্লিয়াস, মানে হিলিয়াম তো বলবে না, বলবে আলফা, আলফা পার্টিকেল যদি নির্গত হয় তুমি কি পাবা। এখানকার হচ্ছে ভরবেগের, ভর আমরা জানি ভরের পরিবর্তন হবে, প্রোটনের পরিবর্তন হবে, এগুলো আমরা জানি। তো এই কারণে এগুলো আর দেখাচ্ছি না। এগুলো নিয়ে কারো কোনো সমস্যা আছে? এগুলো কিন্তু মানে খুবই সোজা জিনিস। তোমরা একটু কমেন্টে জানাও যে নো, নো মানে হচ্ছে লাগবে না, আর যদি লাগে তাইলে বলো ইয়েস, তাইলে প্রশ্ন খুঁজিয়া দেখাই। আচ্ছা, নো নো অনেকেই বলছে নো। ওকে, তো ধন্যবাদ তোমাদেরকে। তো এগুলোর প্রশ্ন সোজা, এগুলোর প্রশ্ন যদি না পারো তাহলে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু মেনশন দিও, আমি ওখানে দেখাই দিব। মানে আমি ক্লাসটা আর কি শেষ করতে চাচ্ছি, কেননা অনেকেই আছো যে অনেক, মানে 2 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। তো এই কারণে আমি মেইন টপিকে যাই। আচ্ছা, এখানে মানে প্রশ্ন আছে তাই না? ওকে, তো আমরা হচ্ছে ইয়াতে যাই আগে। আচ্ছা, তো তোমাদের যেটা মেইন কনসেপ্ট, তোমার হচ্ছে যে ভাঙনের হার dN/dt, এগুলো তো তোমরা জানো যেটা কিসের সমানুপাতিক, মানে মেইন যে পরমাণু সংখ্যা আদিতে যেটা থাকে সেটা সমানুপাতিক হয়। এখানে আমরা একটা মাইনাস দেই, আর যদি এটা তুলে দেই তাহলে এখানে আমাদের একটা ধ্রুবক আসে। এগুলো আমরা সবাই পড়ছি, ঠিক আছে? তো এই সূত্র থেকে আমরা পরে হচ্ছে সূত্রটা একটু চেঞ্জ করে লিখি, n = n0 ইনভার্স ল্যামডা টি। এই সূত্রটা উপরের সূত্র থেকে আসে, এটা ইন্টিগ্রেশন করলেই আসে। তো এই সূত্রটা তোমরা কম দেখছো, এটা বেশি দেখছো মূলত, কারণ এটা তোমাদের কাছে বেশি প্রচলিত। তো আচ্ছা, এখানে এন কি বলতো? এটা আবার অনেকের একটু ঝামেলা হয়। এন কি? এন আমাকে কমেন্টে জানাও, বা তোমরা মুখেও চাইলে বলতে পারো, সমস্যা নাই। এন কি? অবশিষ্ট সময় না ভাইয়া? এন দিয়ে সময় কেন হবে? এন তো একটা নাম্বার, মানে হ্যাঁ হ্যাঁ, নাম এন কি হবে? মানে হচ্ছে ধরো টি সময় পরে যতটুকু ক্ষয়ে গেছে ওইটা অবশিষ্ট, অবশিষ্ট চা থাকবে। আচ্ছা হ্যাঁ, তোমরা অনেক পারো, তোমাদেরকে কনফিউজ করা একটু কঠিন আছে, দেখলাম অনেকে কমেন্টেও জানাইছো। এন হচ্ছে কিন্তু তোমার হচ্ছে টি সময় পরে, এটা একটু মনে রাখিও। পরীক্ষা হলো যে আজকে যারা হচ্ছে আমার ট্রাপ গুলাতে পড়ছিলা, তারা পরীক্ষা হলে এটাতে ভুল করবা। টি সময় পরে অবশিষ্ট, আমার হাতের লেখাটা একটু খারাপ, আর গ্রাফিক্স ট্যাবলেটে লেখা আরো একটু ঝামেলা আছে। তো ওই কারণে হচ্ছে তোমরা ইনশাল্লাহ নেক্সট ইয়ার যারা এই ব্যাচ থেকে ডিইউতে ঢুকবা বা অন্য যে ভার্সিটিতে ঢুকো, তোমাদের জন্য ইনশাল্লাহ আমাদের ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট আসবে। তো তখন তোমরা যারা আমাদের ইনস্ট্রাক্টর হবা তাদেরকেও তো গ্রাফিক্স ট্যাবলেট দেওয়া হবে। তখন তোমরা বুঝবা যে ভাই কেন বলছিল যে গ্রাফিক্স ট্যাবলেটে লেখা টাফ। আর n0 কি? n0 হচ্ছে আদিতে মৌলের সংখ্যা, এগুলো তোমরা জানো। কথা হচ্ছে ভাই এমসিকিউতে এই ম্যাথ আসলে তো করা ঝামেলা। আদিতে পরমাণুর সংখ্যা যদি দেই, অনুর সংখ্যা যেটা হবে সেটাই আর কি।
তো এখন কথা হচ্ছে আমরা ভাই এমসিকিউ কিভাবে সলভ করব সেইটা দেখান, কেননা এগুলো দিয়ে এমসিকিউ তো করা ঝামেলা। অর্ধায়ু সূত্র হচ্ছে টি হাফ ইকুয়াল কত, ln 2 বাই ল্যামডা, এটা আমরা জানি। তো এখন আমি যদি একটা ম্যাথে যাই, এই যে দেখো এটা হচ্ছে তোমার হচ্ছে ইয়াতে আসা একটা প্রশ্ন, এটা ঢাকা ভার্সিটিতে আসা একটা প্রশ্ন যে 14 মিনিট শেষে তেজস্ক্রিয় পোলোনিয়ামের 1/16 অংশ অবশিষ্ট থাকে, মৌলটির অর্ধায়ু কত? ঠিক আছে, আচ্ছা এটা একটু প্যারা হয়ে গেছে। আচ্ছা এটার পরে কি আরো একটা প্রশ্ন আছে? আচ্ছা হ্যাঁ, এই যে এইটাকে দেখো, এইটার ক্ষেত্রে যেটা ঝামেলাটা হয়েছে এটা হচ্ছে এই যে অপশন গুলো আমি ঠিক মতো দিতে পারিনি, এটা পরে দেখাই দিচ্ছি। আগে যে এইটা দেখো 7/2 হবে ওইটা, কত হবে? 7/2। জি ভাইয়া 7/2। এই হ্যাঁ ঢাকা ভার্সিটির 7/2। প্রশ্ন কি মুখস্থ করছে নাকি একেবারে পুরো না কোপ? ভাই এখন করছি, এখন সলভ করছি। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে তো শর্টকাটটা তোমরা জানো, আমি তাও দেখাই দিই যারা জানো না। এটা তো একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 5 বছর, কত বছর পরে, মানে আমাকে একটা টি বের করতে বলছে আর কি, কত বছর পরে তেজস্ক্রিয়তা কমে প্রাথমিক অবস্থার 1/32 অংশ হবে। ঠিক আছে, আমি বলে দেই যে তোমরা তো প্রো একেবারে 25 সবাই কমেন্টে জানাইতেছো, বাহ ভালো লাগলো দেখে যে তোমরা পড়াশোনায় আগ্রহ আছে। অবশ্য পড়াশোনায় আগ্রহ না থাকলে কেউ এতক্ষণ 2 ঘন্টার ক্লাসে থাকতো না। তো যেটা বিষয় যে হচ্ছে এখানে আমরা কিন্তু এই যে যারা অ্যানসারটা পারতেছো না বা কিভাবে ওরা এত তাড়াতাড়ি বলতেছে এটা বুঝতেছো না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কোনো সমস্যা নাই। তো দেখো যে যখন এই যে 1/32 এইভাবে দিবে, ধরো হচ্ছে 1/2, 1/8 অংশ, 1/16, 1/32 তো এখানে ধরো দেওয়াই আছে, 1/64, এগুলো নিয়ে একটা ট্রিক্স আছে। এটা যখন পরীক্ষায় দিবে আমরা কি করবো, 1/2 আমরা এটাকে 2 এর ইয়াতে ভাগ করবো, মানে 8 দিলে কত হবে 2 3, 1/60 মানে 2 টু দি পাওয়ার 4, এইভাবে ভাগ করবো। ধরো 32 মানে কত 2 টু দি পাওয়ার 5। ঠিক আছে, এই যে আমরা যে 2 টু দি পাওয়ার n এ ভাগ করলাম, তখন আমরা যেটা করবো এই যে তোমাকে যখন কত বছর পরে এইটা বলে দিবে, মানে একটা টাইম বের করতে বলবে, এটা ইকুয়াল কি বলতো, তোমার হচ্ছে যে এই যে n ইনটু হচ্ছে আমাদের যে টি হাফটা দেওয়া থাকবে সেটা। আমার এখানে n হচ্ছে 5, আমার টি হাফ দেওয়া আছে 5, তো আমার অ্যান্সার হচ্ছে 25। তো যারা এই পদ্ধতিটা আগে জানতে না তারা একটু কমেন্টে ইয়েস লেখো যদি বুঝে থাকো, আর যদি না বুঝো তাইলে নো লেখো, সমস্যা নেই। এটার অ্যান্সার হচ্ছে 25। যারা পাইছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঈশিতা চৌধুরী বলছে ইয়েস ওকে। নাজমুল, এ ভাইয়া তোমার আইডির নাম নাজমুল, পাগল কেন? তোমার নাম কি আসলেই পাগল? প্রিমা বলছে ইয়েস ওকে, অনেকেই বলছে পাগল ভাই পাগল। এই কি পড়তে পড়তে পাগল হয়েছে নাকি মানুষ তোমার এটাকে পাগল? না ভাইয়া। ইলা রহমান, আচ্ছা ঠিক আছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা এই প্রসেসটা বুঝতে পারছো। তো এখন এটা সলভ করো, এটার হচ্ছে অ্যানসার এগুলা c/2 হবে না, এটার অপশনগুলো ভুল আছে। এই অপশনগুলো আমি দেখি, থামো, এটা তো ঢাকা ভার্সিটির প্রশ্ন, অপশন আমার মনে নেই। ওয়েট আমি একটু বই দেখি, এটা যে কোন বই থেকে দিছিলাম সেটা মনে নেই। 7/2। বাহ 7/2, মজা লাগছে। তোমরা ঢাকা ভার্সিটির প্রশ্ন একেবারে খেয়ে দিয়ে উল্টাই ফেলছো, জিনিসটা ভালো। যে ভার্সিটির পরীক্ষা দিতে যাবা আচ্ছা তোমরা তো মনে করো ডিউ বাদ দিয়ে অনেক ভার্সিটির পরীক্ষা দিতে যাবা না, তো তোমাদের জন্য আমার একটা সাজেশন হচ্ছে যে ভার্সিটির পরীক্ষা দিতে যাবা সেটার প্রশ্ন ব্যাংক অবশ্যই সলভ করে যাবা, কোনো যেন মিস না হয়। প্রশ্ন ব্যাংক সলভ করে যাবা না মানে তুমি চান্স পাবা না। 7/2 তোমরা অনেকেই বলছো, যারা এটা কি সবাই পাইছো সবাই একটু কমেন্টে জানাও ইয়েস। একটা নো দেখলেও আমি বুঝাচ্ছি, সমস্যা নাই, আবার রিপিট করব। কেউ যদি না বুঝে থাকো কমেন্টে এন লেখো। আচ্ছা সবাই ইয়েস করতেছে, ওকে। তাহলে হচ্ছে এটাও তোমরা পাবা। এটা হচ্ছে যে এখানে অর্ধায়ুটাই বের করতে বলছে মূলত, তাইলে আমরা টি এর জায়গায় বসাবো 14 ইকুয়াল 1/16 মানে কত 2 টু দি পাওয়ার কত 4, আরে সরি 2 টু দি পাওয়ার 4 তো না, শুধু 4 ইনটু হচ্ছে আমার এই টিটা হবে। আচ্ছা আকিনুর ভাইয়া বলছেন নো। আচ্ছা ভাই ঠিক আছে, দেখো আমি তোমাকে দেখাচ্ছি যে আমরা যেটা শর্টকাট শিখলাম সেটা ছিল টি, এটা কিন্তু অর্ধায়ু না, এটা যে কোনো একটা সময় যে যেটা বলছে যে একটা যে স্টেটমেন্টে যে টাইমটা দেওয়া থাকে সেটা। এই টি ইকুয়াল আমরা লিখবো এন, এই এনটা কোনটা, এই দেখো এই এনটা হচ্ছে আমরা যে 1/32 মানে যে এইভাবে এই ধারায় যখন ভাঙতে পারবো সেইটা আমরা এখানে লিখবো যে 2² 2 এর অনুপাতে আমরা যেটা ভাঙবো। এই যে 16 মানে কত, 16 মানে কিন্তু আমরা লিখবো 2 টু দি পাওয়ার 4, তাহলে এই 4টা আমরা এই এন এর জায়গায় বসায় দিব ইনটু কত টি হাফ। তো টি ইকুয়াল আমার দেওয়া 14, এন দেওয়া আছে 4 ইনটু টি হাফ,
তো এখান থেকে আমার টিয়া বলতে বলছে 14/4, সবার উত্তর ঠিক আছে 7/2। আমি এটা এখানে লিখে দিচ্ছি, এটা ধরো 7/2, এটা ছিল 2/7। আচ্ছা এটা 2/7 কে কে দাগাইতা সত্যি করে বুকে হাত দিয়ে বলো তো। 5/6 ধরো 2/7 এক নম্বরে আছে, 2/7 কে কে দাগাইতা? ও ফয়সাল নিয়ে হাত তুলছে। ওকে তো হচ্ছে এগুলো একটু খেয়াল রাখো এই চ্যাপ্টারের, এইগুলা চ্যাপ্টার ছোট আসলে, মানে এগুলো চ্যাপ্টার নিয়ে বেশি কিছু পড়ার নাই। তো এখন হচ্ছে আমাদের ক্লাসটা আজকে এ পর্যন্ত, আমাদের প্রায় 1 ঘন্টা 55 মিনিট হয়ে গেছে। তো হচ্ছে তোমাদের হচ্ছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে একটু কমেন্টে জানাইতে পারো, বা হচ্ছে আমাদের আজকে থেকে গ্রুপের লাইভ গুলাও শেষ। কেউ কিছু একটা বলতেছো? আচ্ছা আমি তোমার কাছে আসতেছি আপু। আমাদের আজকে থেকে গ্রুপের লাইভ গুলাও শেষ। এরপরের দিন থেকে আমাদের যেটা হবে, আমাদের হচ্ছে মানে তোমাদের যারা জুমে আসো তাদের ক্লাস তো চলতে থাকবে, যারা ফেসবুকে লাইভটা দেখতেছিলে এতক্ষণ তাদেরকে বলে দেই যে আমাদের ফেসবুক লাইভ আজকে থেকে শেষ। মানে আমাদের প্রথম সপ্তাহ ফ্রি প্রমোশনাল ছিল। তো যারা যদি কোর্স থেকে ভর্তি হতে চাও, আমাদের কোর্সে 7 থেকে 8 সপ্তাহ হবে ক্লাস, তার মধ্যে কেবল 1 সপ্তাহ গেছে, বাকি এখন আমরা অনেক বড় মানে অনেক কিছু শিখবো। তোমাদের থেকে আমরা শিখবো, আমাদের থেকে তোমরা শিখবা, শেখার তো আর শেষ নাই। তো হচ্ছে প্রিমা বলছে আপনার ক্লাসগুলো ভালো লাগে, ধন্যবাদ আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো হচ্ছে আচ্ছা তোমরা তো মনে হয় জানো যে তোমাদের কিন্তু নেক্সট উইক থেকে এক্সাম হবে, ঠিক আছে? তো তোমরা আর একটা জিনিস বলে দেই, যারা ক্লাসে ছিল নেক্সট উইক থেকে কিন্তু তোমাদের ফোনে আর মেসেজ যাবে না। 7:30টার সময় একটু কাইন্ডলি জয়েন করিও। প্রতিদিন মেসেজ পাঠা, মানে এটা প্রথম সপ্তাহ ছিল তাই আমরা মেসেজ গুলো পাঠাইছি। নেক্সট রবিবার কিন্তু তোমাদের ম্যাথ ক্লাস আছে, আমাদের ম্যাথের শিডিউলটা একটু চেঞ্জ হয়েছে। নেক্সট রবিবার মানে এরপর থেকে প্রতি রবিবার ম্যাথ হবে। মানডে, আচ্ছা রবিবার লেখছি ইংলিশে, মানডে হবে তোমাদের মেহফুজ ভাইয়ার ক্লাস বায়োলজি। তারপর হচ্ছে টিউসডে তো তোমাদের ইংলিশ বা বাংলা যে কোনো একটা ক্লাস হবে। আচ্ছা রিটেন নিয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ এটা ভুলে গেছি। আচ্ছা রিটেন এখানে হবে হচ্ছে টিউসডে হবে হচ্ছে বাংলা বা ইংলিশ, বাংলা বা ইংলিশ এখন আচ্ছা সাইমন ভাইয়া তো ছিল ইংলিশে, বাংলার ক্ষেত্রে কে যে থাকবে এটা আমি এখন পর্যন্ত জানি না, একাডেমির টিম জানে। তারপর হচ্ছে উইডনেসডে তো আমাদের সাকিব ভাইয়ের ক্লাস আছে, সাকিব ভাইয়ের কালকের ক্লাসটা অনেক সুন্দর হয়েছে। ওনাদের মতো ক্লাস যে কবে নিতে পারবো আল্লাহ জানে, ওনারা অনেক প্রো, ওনাদের ক্লাস দেখতে আমারই ভালো লাগে। তারপর হচ্ছে আর বৃহস্পতিবার করে আমার জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে আর কি। আচ্ছা রিটেন নিয়ে আমি বলতে চাইছিলাম শেষে, আমি রিটেন নিয়ে তোমাদেরকে একটু বলে দিতেছি, সমস্যা নাই। আমি হচ্ছে একটা এক্সট্রা পেজ নেই, এই স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, সরি। আমি হচ্ছে আবার যাচ্ছি স্ক্রিনে, ইওর স্ক্রিন ইজ পজড। ভাইয়া নতুন রুটিন কি পিডিএফ আকারে প্রকাশ করা হবে না? নতুন ওটা অলরেডি রুটিনে আপলোড হয়ে গেছে ভাইয়া, ওটা একটু দেখিও তোমরা, তাইলেই পাওয়া। ওটা রুটিনে দিয়ে দেওয়াই আছে, মানে ওটা তোমরা কেউ খেয়াল করোনি মনে হয়, নতুন রুটিন অলরেডি দিয়ে দেওয়া আছে। তো হচ্ছে এই যে পিডিএফ নিলাম, তো এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি কিন্তু পড়ানোর সময় বলছিলাম যে আমি যেগুলো দেখাইছি তোমাদের হচ্ছে যদি রিটেনের কথা বলি, যদি হচ্ছে তাপগতিবিদ্যা থেকে রিটেন আসে, তাহলে হচ্ছে 18, 19, 20 সেশনে দেখবা ডিউতে একটা প্রশ্ন আসছে কার্নোট ইঞ্জিন থেকে, ওই টাইপের প্রশ্ন তোমার রিটেনে দিবে। ওটা মূলত রিটেনেরই প্রশ্ন ছিল, মানে কার্নোট ইঞ্জিন যদি লিখে দেই, কিন্তু কার্নোট ইঞ্জিনের সব ম্যাথ দিবে না, মানে ইটা ইকুয়াল 1 মাইনাস T/T1 এই ম্যাথ দিবে না ভাই, এই ম্যাথ রিটেনে আসার চান্স কম। তোমরা একটু দেখো 19-20 সেশনে ঢাকা ভার্সিটিতে একটা এমসিকিউ আসছিল, রিটেন না এমসিকিউ, ওই এমসিকিউটা তোমার হচ্ছে রিটেনে ওই টাইপের ম্যাথ দিতে পারে। তারপর এখান থেকে এন্ট্রপি নিয়ে দিবে, যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। রিটেন তো আসবেই সব মিলে 3টা, 19-20 সেশনে তো রিটেন ছিলই মাত্র 3টা না 4টা। এন্ট্রপি আর হচ্ছে কার্নোট ইঞ্জিন এই দুটো নিয়ে দেওয়ার চান্স বেশি। আর এর পাশাপাশি আরেকটা জিনিস দেখবে, আমি যে তাপগতীয় প্রক্রিয়াগুলো দেখাইছি ওগুলার ব্যাখ্যা দিতে পারে। রিটেন এখন পর্যন্ত ঢাকা ভার্সিটিতে একবারই হয়েছে, ওটার কেমিস্ট্রি প্রশ্নটা দেখে আমি একটু ধোয়া খাইছিলাম, কেমিস্ট্রি পুরো ব্যাখ্যা আসছিল। ওই রকম যদি দিয়ে দেয় তাইলে হচ্ছে মানে ম্যাথ দিলে কার্নোট ইঞ্জিন এন্ট্রপি এগুলো থেকে দিবে যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়। আর এর পাশাপাশি তাপগতীয় প্রক্রিয়াগুলো পড়তে পারবা, মানে পড়তে হবে আর কি, তাপগতীয় প্রক্রিয়া যেন পুরো ক্লিয়ার থাকে। এটা থেকে এমসিকিউ আসবে, গত 4-5 বছর থেকে আসে নাই, কিন্তু এবার আসতে পারে। যদি আসে তাহলে তো বাহ, আগেই সাজেশন দিয়ে দিলাম। আচ্ছা তারপর মডার্ন ফিজিক্স থেকে যদি বলি, ভর শক্তির যে সূত্র আছে ওটা দিয়ে দিবে, ফটোইলেকট্রিক ক্রিয়া এই দুটা নিয়ে তোমাদের এই যে ইকুয়াল HF0 এইগুলো দিয়ে ম্যাথ দিবে। তোমাদের হচ্ছে সময়ের আপেক্ষিকতা, দৈর্ঘ্যের আপেক্ষিকতা এগুলো দিয়ে ডিরেক্ট, মানে এগুলো দিয়ে ম্যাথ দিলে যে লেকচারে যেমন দেখালাম না যে মান দিয়ে দিবে, অনুপাত দিয়ে দিবে। আচ্ছা অনেক বই দেখবে অনুপাতের আলাদা আলাদা সূত্র আছে, আমার সাজেশন হচ্ছে বেসিকটা বুঝতে হবে, তারপর তুমি অনুপাতের সাজে পড়িও। এই যে ইটা না n ইকুয়াল দিয়ে সূত্র লেখা আছে,
আমার সাজেশন হচ্ছে আগে বেসিকটা পড়বা, তারপর তুমি যদি ওটা মনে রাখতে পারো রাখবা, ওটা একটু গ্যাঞ্জাম আছে, মানে আবার যদি ওই এক সূত্র কিন্তু সব জায়গায় কাজে লাগে না, দেখিও। তো প্যারাটা হচ্ছে, তো এগুলা তোমরা মানে মেইন জিনিস বেসিক বুঝতে হবে ভাই, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, এটার বাইরে কোনো কথা নেই। তা 8 অধ্যায় থেকে যেটা বললাম যে ভর শক্তির সূত্র, ফটোইলেকট্রিক, এগুলা থেকে মানে যদি এগুলা থেকে রিটেন আসার চান্স খুবই কম ভাই, এগুলা খুবই ওভাররেটেড চ্যাপ্টার, এগুলা থেকে তোমার ডিউতে রিটেন আসবে না। বুয়েট হলে কথা ছিল, বুয়েটে এই চ্যাপ্টার থেকে যেমন একটা রিটেন আসবেই, এটা বলে দেওয়া যায়, কিন্তু ডিউর ক্ষেত্রে বললে বা ভার্সিটির ক্ষেত্রে বললে এই চ্যাপ্টার গুলা থেকেই প্রশ্ন কম আসবে। আর যদি হচ্ছে তোমার যদি আমি 9 অধ্যায় বলি তাহলে মাস্ট হচ্ছে তোমার অর্ধায়ু, এর বাইরে আর কোনো টপিক আসবে না। তো ঠিক আছে, আমি ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি, আমি সেই তখন থেকে ফ্যান বন্ধ করে বসে আছি রে তোমাদের জন্য। তো হচ্ছে থাকো সবাই, সবার হচ্ছে সবার সাথে আবার দেখা হবে। কারোর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করে ফেলো। নেক্সট এক্সাম কি বারে হবে? আচ্ছা, আমি ফেসবুক লাইভটা অফ করে দিয়ে তোমাদের সাথে কথা বলি, রেকর্ডিংটাও পজ করে দেই।